শ্রী শ্রী সারদা মা এবং ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণকমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে উপস্থিত সকল শ্রোতৃবৃন্দকে আন্তরিক অভিবাদন জানিয়ে আমরা আজকের এই বৈকালিক সভা শুরু করছি। আজ এই সন্ধ্যায় আমাদের তথা সমগ্র নাগরিক সমাজের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ডক্টর সুব্রত মৈত্রের স্মৃতিচারণার উদ্দেশ্যে আগামী নির্মাণ 2003 এবং ডক্টর সুব্রত মৈত্র মেমোরিয়াল কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে এবং সর্বোপরি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের ঐকান্তিক অংশগ্রহণে যে 10ম স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে তাদের সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের মতো এবছর আমরা উপস্থিত হয়েছি এমন একজনকে স্মরণ করতে যার পরিচয় যত না তার নামে তার চেয়ে অনেক বেশি তার কর্মে, তার চিন্তায়, তার দর্শনে, তার মানবিকতায়। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ স্বামী শ্রী সুপর্ণানন্দজি মহারাজের, কিন্তু বিবিধ কর্মব্যস্ততার মাঝে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু তার আশীর্বাদ বাণী নিয়ে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রতিনিধি শ্রী সায়ক চক্রবর্তী মহাশয়। আমি সায়ক চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুপর্ণ পাল মহাশয়। আমি ডক্টর সুপর্ণ পাল মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। আমাদের সাথে থাকবেন, এখন উপস্থিত হননি, বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের সাথে আছেন আগামী নির্মাণ 2003 সভানেত্রী অধ্যাপিকা ডক্টর শ্রীমতী চৈতালি মৈত্র মহাশয়া। আমি চৈতালি মৈত্র মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। আমাদের মাঝে এছাড়া উপস্থিত আছেন আগামী নির্মাণ 2003 বার্ষিক পত্রিকা কিশোর বৈঠকের সম্পাদিকা অধ্যাপিকা ডক্টর শ্রীমতী মমতা রায় মহাশয়া। অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নে আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট গুণীজনদের। বরণ করে নেবেন আমাদের আগামী নির্মাণ 2003 সদস্যরা। প্রথমে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুপর্ণ পাল মহাশয়কে। এরপর আমরা বরণ করে নিচ্ছি আগামী নির্মাণ 2003 সভানেত্রী অধ্যাপিকা ডক্টর শ্রীমতী চৈতালি মৈত্র মহাশয়াকে। সামনে দিয়ে একটু এদিকে ঘুরে। আমরা বরণ করে নেব আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রতিনিধি শ্রী সায়ক চক্রবর্তী মহাশয়কে। অনুষ্ঠানের প্রথমেই স্বাগত বক্তৃতা। আমাদের মাঝে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ স্বামী শ্রী সুপর্ণানন্দজি মহাশয়, কিন্তু উনি ওনার আশীর্বাদ বাণী
আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তার অন্যতম সুযোগ্য প্রতিনিধি শ্রী সায়ক চক্রবর্তী মহাশয়ের মাধ্যমে। আমরা ওনার কাছ থেকে শুনে নেব কিছু কথা। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या सकलके। আপনারা প্রায় সকলেই জানেন যে আমরা প্রতি বছর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এবং আগামী নির্মাণ 2003 তৎসহ ডক্টর সুব্রত মৈত্র মেডিকেল কনসোর্টিয়াম আমরা যৌথভাবে একত্রে ডাক্তার মৈত্রের স্মরণে একটি সভা আয়োজন করে থাকি এবং এবছরও সেটির অন্যথা হয়নি। পূজনীয় মহারাজজি নানা কর্মব্যস্ততার জন্য এখানে উপস্থিত হতে পারেননি। হয়তো সভার কাজ যতটা এগোবে তার মাঝখানে হয়তো তিনি এসে হয়তো উপস্থিত হতে পারেন, কিন্তু তার জন্য আমরা স্তব্ধ হয়ে বসে থাকতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের ইনস্টিটিউটের যে রীতি রয়েছে, সাধারণভাবে যার নামাঙ্কিত সন্ধ্যাগুলি থাকে তাদের সম্পর্কে আমরা সামান্য কয়েকটি কথা নিজেদের মধ্যে আলোচনা করি, যাতে আমরা নিজেরা সেই সমস্ত মহাপ্রাণের থেকে আলোক লাভ করতে পারি। ডাক্তার সুব্রত মৈত্র নদিয়া জেলার শান্তিপুরের বিখ্যাত মৈত্র পরিবারের সন্তান। জন্ম 1956 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর কলকাতায়। প্রাথমিক শিক্ষা একটি ইংরেজি মাধ্যম স্কুলে, তারপর জগবন্ধু ইনস্টিটিউশনে। পরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। ডাক্তারি শাস্ত্রে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে এমআরসিপি স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর মাত্র 34 বৎসর বয়সে কলকাতায় ফিরে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক একটি চিকিৎসা কেন্দ্রে। উডল্যান্ডস ও বেলভিউয়ের মতো খ্যাতনামা হাসপাতালের চিকিৎসক হিসেবে ডাক্তার মৈত্র খ্যাতি অর্জন করেন। চিকিৎসা শৈলী ছিল স্বকীয় ও অসাধারণ। উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়ে 2006 খ্রিস্টাব্দে তিনি গঠন করলেন মেডিকেল কনসোর্টিয়াম। কিভাবে সংঘবদ্ধ হয়ে ডাক্তারেরা সেবা কাজ করতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ এই মেডিকেল কনসোর্টিয়াম। বেলভিউয়ের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ হিসেবে তিনি যে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন তা আজও তাঁর সহকর্মী বৃন্দ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। একদিকে বহু স্বনামধন্য রোগীর চিকিৎসক ও অন্যদিকে তিনি ছিলেন সাধারণ রোগীদের নিকটাত্মীয়। ডাক্তার সুব্রত মৈত্র রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান। ডাক্তার মৈত্র দীক্ষালাভের পরে স্বামীজির আদর্শে সেবা কাজ আরম্ভ করেন। তাঁর গুরুর নামে উত্তর 24 পরগনার প্রত্যন্ত অঞ্চল আগারহাটিতে এক দাতব্য চিকিৎসালয় তৈরি করে নাম দিয়েছিলেন স্বামী রঙ্গনাথানন্দ সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্রের মাধ্যমে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে স্বামীজির ভাবনায় সেবা কাজ পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য যে মেডিকেল টিম তৈরি করেছিলেন তার চেয়ারম্যান ছিলেন ডাক্তার মৈত্র। প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি রাজ্যের একের পর এক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়ে স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতি করতে পেরেছিলেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ডাক্তার মৈত্র ক্লিনিক্যাল প্র্যাকটিস এক্সপিরিয়েন্স অ্যান্ড এভিডেন্স বেসড অ্যাপ্রোচ এই অসামান্য বইটি রচনা করেন। মাত্র 60 বৎসর বয়সে 2016 খ্রিস্টাব্দের 17ই মার্চ ডাক্তার মৈত্র রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। আজ বাংলায় সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট বক্তা ও কবি শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার আলোচনার বিষয় বেঁচে থাকা বনাম ভালো থাকা। তিনিও আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। এছাড়াও আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন দিব্যালোক রায়চৌধুরী, জেনারেল সেক্রেটারি আগামী নির্মাণের, এবং বিশিষ্ট চিকিৎসক আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তরফে ডক্টর সুপর্ণ পাল, এবং আপনারা যারা সুধী মণ্ডলী এখানে বসে রয়েছেন
তাদের সকলকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকের এই বক্তৃতার যে সভা তাতে উপস্থিত থাকবার জন্য। শ্রীমতী মৈত্র তিনিও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমি ইনস্টিটিউটের তরফে তাকেও স্বাগত জানাই। একই সঙ্গে আমি আরেকটি কথাও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই যে একটু আগে আমরা শুনলাম না যে চিকিৎসা শৈলী তাঁর ছিল স্বকীয় অসাধারণ, আমি এখানে একটি ঘটনার কথা বলি, সেখান থেকে ডাক্তার মৈত্রের দুটি দিক আমরা জানতে পারবো। আমি নিজে 2006 কি 7 খুব সম্ভবত ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের সময় ডাক্তার মৈত্রের আন্ডারে ভর্তি হয়েছিলাম। আমার 103-104 মতো জ্বর ছিল, যেটি প্রায় 7-8 দিনের মতো হয়ে যাওয়ার পরেও সেই জ্বর কোনোভাবে নামছিল না। উডল্যান্ডসে ভর্তি হওয়ার পরে তিনি চিকিৎসা করলেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি লেখার মধ্যে আমি পড়েছিলাম যে এখন বর্তমানে যা পরিস্থিতি হয়েছে তাতে আমরা সাধারণ মানুষরা খুব বড় ডাক্তার আর খুব বড় গুরুর আশ্রয়ে থাকলে সেটা সব জায়গায় খুব প্রকাশ করে বলতে চাই, কিন্তু ডাক্তার মৈত্র ছিলেন একেবারে তার বিপরীত। তিনি নিজে যেরকম একজন বড় ডাক্তার এবং বড় মানুষ ছিলেন, সেই রকম ব্রহ্মজ্ঞ এক মহাপুরুষের আশ্রয়ও তিনি কিন্তু লাভ করেছিলেন। আমি হাসপাতালে ভর্তি হওয়ার পর আমার এখনো মনে আছে, সেই সময় আমি স্বামীজির কর্মযোগ এই বইটি পড়ছি। তিনি সন্ধেবেলা ভিজিট করতে আসলেন। আমার যে হসপিটালের বেড, সেই বেডের পাশে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস, যেটা স্বামীজির কর্মযোগ রয়েছে, সেইটি রাখা ছিল। তিনি এসে দেখে টেকে চলে গেছেন, তিনি কিন্তু আমাকে কোনো কথা বলেননি। পরে আমি আমার বাবার কাছে আমি শুনেছি, তিনি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলেন ও কি মিশনে টিশনে যায়, ও দেখলাম স্বামীজির বই পড়ছে, ঠিক আছে খুব ভালো, কখনো কিন্তু স্বামীজির বই পড়তে ওকে বাধা দেবেন না। তারপরে যখন মঠ মিশনে আরও যুক্ত হয়েছি বা সাধুদের সংস্পর্শে এসেছি, তখন কিন্তু জানতে পেরেছি যে মঠ মিশনের সঙ্গে তার যে সেই গভীর নিবিড় যে যোগাযোগ, কিন্তু তিনি কিন্তু একেবারেই উচ্চকিত হয়ে তিনি চাইলেই আমাকে কিন্তু তিনি উপদেশ প্রদান করতে পারতেন, কিন্তু তিনি কিন্তু একেবারেই উচ্চকিত হয়ে আমি কতখানি জানি, আমি মঠ মিশনের সঙ্গে কতখানি যুক্ত, কোন কোন মহারাজের সঙ্গে আমার ওঠা বসা রয়েছে, তিনি কিন্তু একেবারেই সেটি করেননি। এইটি কিন্তু একটি বিশেষ তার লক্ষণীয় বিষয়। এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরেও এই যে মহাপ্রাণতার কথা আমরা বারবার বলি না, সেটিরও আপনাদের একটি এক্সাম্পল দিচ্ছি। তিনি একদিন আলাদা করে আমার পিতা ঠাকুরকে তিনি বললেন যে দেখুন, বেকার হাসপাতালে ভর্তি করে রেখে তো কোনো লাভ নেই, বিল বাড়বে, আমি তার থেকে একটা ব্যবস্থা করছি, আপনি ওকে ছাড়িয়ে নিয়ে চলে যান। তো কী ব্যবস্থা তিনি করলেন, হঠাৎ রাত্রিবেলা আমার মনে আছে 3:30-র সময় নার্স এসে আমাকে ডেকে তুলে দিয়ে আমাকে একেবারে ওই 3:30-র সময় একটা আইস বাথ দেওয়া হলো। ওই আইস বাথ যেদিন দেওয়া হলো সেই দিনেই আমি একেবারে কমপ্লিট সুস্থ হয়ে গেলাম। ওই দিন বিকালবেলা আমার ছুটি হয়ে গেল। আমি হাসপাতালে, মানে মজার কথা হচ্ছে, হাসপাতালে ঢুকেছিলাম হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠে, আর হাসপাতাল থেকে বেরোলাম সুস্থ শরীরে, তখন নার্সরা বললো না না তোমার সবে জ্বর থেকে উঠেছো, তুমি হুইল চেয়ারে করে যাও। তো এটা বেশ একটা মজার ঘটনা। কিন্তু এই যে অভিনবতার চিকিৎসার ব্যাপার, এবং আলাদা করে তিনি যে একজন, এখন আমরা যে শব্দটি কোট আনকোট ব্যবহার করি, পেশেন্ট পার্টি, তাকে ডেকে যে তিনি আলাদা করে জানাচ্ছেন যে এর কিন্তু আর বেকার একে ভর্তি করে রাখবার কোনো প্রয়োজন নেই। এমনকি আমার আলাদা করে যখন আর ওনার কাছে গিয়ে আবার যে রিচেক আপেরও যখন কোনো প্রয়োজন নেই, তিনি আরেকবার তিনি আলাদা করে ফোন করে জিজ্ঞেস করেছেন কি ভালো আছে তো, স্বামীজির বই টই পড়ছে তো। পরে পরবর্তীকালে গোল পার্কের নানা অনুষ্ঠানে যখন তিনি এসছেন, তার সঙ্গে যখন দেখা হয়েছে, আমি তাকে সেই ঘটনার কথা বলেছি, তো তখনও তিনি সেটি স্মরণ করতে পেরেছেন। তো এই যে আমরা তার যে জীবনের কথা এখানে আমরা যে আলোচনা করলাম, যে মানুষ যত বড় হন, যে বটবৃক্ষ যত বড় হয়, তিনি কিন্তু তত নীরবে, তত সকলের চোখের অন্তরালে তিনি কিন্তু নিরলসভাবে তার কাজটি করে যান। তার আরেকটি বড় প্রমাণ বা মহামানবের পরিচয় ছিলেন ডাক্তার সুব্রত মৈত্র। আজকে আমাদের বাঙালি জীবনে যেখানে আলোর বড় অভাব, সেখানে এই রকম সমস্ত মহাপ্রাণদের জীবন এবং তাদের কর্ম যে কুশলতা, সেটি যেন বারংবার আমাদের আলোকবর্তিকা স্বরূপ আমাদের জীবনের পাথেয় হয়ে ওঠে।
ভগবানের কাছে এই প্রার্থনা করে এবং আজকের এই সভার অনন্ত সাফল্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সায়কবাবুকে। উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে আজকের অনুষ্ঠানের যে সুর, সেই সুরটাকে বেঁধে দিলেন। আমরা শুধু স্মৃতিচারণা করতে আসিনি, আমরা এসেছি সেই দিনগুলো মনে পড়াতে যখন তিনি যে কর্মের মাধ্যমে, যে চিন্তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছিলেন। আমরা এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। এর মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি বক্তা, বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা বিনায়কবাবুকে মঞ্চে উপস্থিত হতে অনুরোধ করছি। আগামী নির্মাণ 2003-এর সদস্যরা বরণ করে নেবে শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আগামী নির্মাণ 2003-এর পক্ষ থেকে আগামী নির্মাণ 2003-এর সম্পাদক শ্রী দিব্যালোক রায়চৌধুরী মুখ থেকে আমরা শুনে নেব স্বাগত ভাষণ। নমস্কার। আগামী নির্মাণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে 10ম ডাক্তার সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা আপনাদের উপস্থিতির জন্য। আজকের এই অনুষ্ঠানটি ডাক্তার সুব্রত মৈত্র মেমোরিয়াল কনসোর্শিয়াম এবং রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে আগামী নির্মাণ এখানে অনুষ্ঠিত করতে চলেছে 10ম ডাক্তার সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা। আপনারা হয়তো অনেকেই আগামী নির্মাণের কর্মকাণ্ড সম্বন্ধে জানেন যে আগামী নির্মাণ একটি রাজনৈতিক একটি প্রতিষ্ঠান যেখানে সেবামূলক কাজ এবং আগামী দিনের যারা ভবিষ্যৎ ছোটদের নিয়ে কাজকর্ম করে। আমরা বিগত কয়েক বছর আগে সরসোনা অঞ্চলে একটি 3 কাঠা জমির ওপর একটি বাড়ি তৈরি করেছি এবং সেখানে প্রায় শতাধিক ছাত্রছাত্রী তারা পড়াশোনা করছে, তারা গান বাজনা নাচ ইত্যাদি শিখছেন এবং প্রান্তিক যেসব ছেলেমেয়েরা আছে তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজও দীর্ঘদিন যাবৎ আগামী নির্মাণ করে চলেছেন। ডাক্তার সুব্রত মৈত্রের সঙ্গে আমাদের আত্মিক যোগ 2009 সাল। তখন মিনিট 10-এর জন্য তিনি আগামী নির্মাণের বার্ষিক অনুষ্ঠান দেখতে এসেছিলেন বিড়লা একাডেমিতে। উনি খুব ব্যস্ত ছিলেন, অনুরোধে এসেছিলেন যে 10 মিনিট মাত্র থাকবো, থেকে চলে যাব। কিন্তু ওনার 10 মিনিট থেকে চলে যাওয়া হয়নি। তিনি পুরো অনুষ্ঠানটি প্রায় রাত্রির 9টা অবধি বসে দেখেছিলেন এবং যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমি প্রত্যেক বছর যেন এই বার্ষিক অনুষ্ঠানের নিমন্ত্রণ পাই, আমি নিশ্চয়ই আসব। এবং এটার অন্যথা কোনো বছরই হয়নি। উনি প্রত্যেক বছর এসেছেন, প্রথম থেকেই অনুষ্ঠান দেখেছেন এবং শেষ অবধি থাকতেন। এবং ওনারকে আমরা নানানভাবে নানান সাহায্যের কাজে পেয়েছি আগামী নির্মাণের। বিশেষ করে সদস্যরা জানেন, তারা কখনোই আগামী নির্মাণের নাম বলে তার কাছে চিকিৎসার জন্য গেছেন, তার সাথে দেখা করেছেন, আমরা জানতেও পারিনি। অনেক সময় অনেকে গেছেন, তাদেরকে একদম বন্ধুর মতো তিনি সময় দিয়েছেন, তাদেরকে অনেক সাহায্য করেছেন ব্যক্তিগত স্তরে, ব্যক্তিগতভাবে তাদের অনেককেই খুব উৎসাহিত করেছেন তাদের যার পেশায়। আমরা 2006 সাল থেকে এই ডাক্তার সুব্রত মৈত্র মেমোরিয়াল যে লেকচারটি এটি করেছি এবং এটি এবছরে 10ম বর্ষে পৌঁছেছে। আগামী নির্মাণের এই উদ্যোগে আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও একজন মেধাবী ছাত্রীর হাতে আমরা আজকে ডাক্তার সুব্রত মৈত্র মেমোরিয়াল স্কলারশিপ তুলে দেব, যিনি একটি কৃতি ছাত্রী, কমলা গার্লস
বালিকা বিদ্যালয়ে গত বছর মাধ্যমিক পাশ করেছেন, খুব ভালো নম্বর পেয়ে এখন সে 11 ক্লাসে পড়ছে এবং সোমবার দিন তার উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা, তাই আমরা তাকে বেশিক্ষণ আটকাবো না, আজকে আমরা তার হাতে পুরস্কার তুলে দেব। এবং আপনাদের আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সকলে আসার জন্য, বিশেষ করে ডাক্তার সুপর্ণ পাল এবং শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা আজকে এখানে আসার জন্য। আজকে আরেকটু বিশেষ দিন আমাদের কাছে, কারণ আমাদের আগামী নির্মাণের যে বার্ষিক পত্রিকা সেটি কিশোর বৈঠক, সেটিও আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এখানে। আমাদের কিশোর বৈঠকের যিনি সম্পাদিকা তিনি আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপিকা ডক্টর মমতা রায়, আর এটিও আজকে আমাদের উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনারা সবাই আজকে সেটা যদি গ্রহণ করেন, সংগ্রহ করেন, আমাদের বাইরে সেটি অ্যাভেলেবেলও আছে। ধন্যবাদ। ধন্যবাদ দীপবালক রায়চৌধুরী মহাশয়কে। উনি উল্লেখ করেছেন আজকের আমাদের যে কর্মসূচিতে যে দুটি বিষয় আছে। প্রথমে আমরা ডেকে নেব আমাদের যে সুব্রত মৈত্র মেমোরিয়াল স্কলারশিপ দেওয়া হচ্ছে শ্রীতমা বিশ্বাস, কমলা গার্লস বিদ্যা মন্দিরের কৃতি এবং মেধাবী ছাত্রী। শ্রীতমাকে ডক্টর সুব্রত মৈত্র মেমোরিয়াল স্কলারশিপ তুলে দিচ্ছেন ডক্টর মৈত্রের সুযোগ্য সহধর্মিনী, আমাদের আগামী নির্মাণ 2003-এর সভানেত্রী অধ্যাপিকা ডক্টর চৈতালি মৈত্র মহাশয়া। একটু ছবিটা তুলে শ্রীতমাকে আগামী নির্মাণ 2003 এবং ডক্টর সুব্রত মৈত্র মেমোরিয়াল মেডিকেল কনসোর্টিয়ামের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। এরপরে আমাদের আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য কাজ, আমাদের বার্ষিক পত্রিকা কিশোর বৈঠকের 20তম প্রকাশনী, সেটা আমরা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করব এবং তার জন্য আমরা ডেকে নিচ্ছি কিশোর বৈঠকের সম্পাদিকা, আগামী নির্মাণ 2003-এর অত্যন্ত। ম্যাডাম একটু আপনি আসবেন। শুভ সন্ধ্যা, নমস্কার। আমি অনুরোধ করব শ্রদ্ধেয়া মমতা দিকে, ডক্টর মমতা রায়কে একবার আমাদের স্টেজে আসতে। আপনারা জানেন যে কোনো প্রকাশনার কাজের পিছনে সবচাইতে বেশি শ্রম থাকে যার, তার অর্থাৎ সম্পাদকের কাজই সবচেয়ে বেশি। আজকে সেই কাজটাই মমতা দিয়ে আমাদের বুঝতেও দেন না, তার হাজারো ব্যস্ততার মধ্যেও নিয়মিত করে যান। সেই জন্য উনি না এলে, স্টেজে না এলে ভালো লাগছিল না। থ্যাংক ইউ। ধন্যবাদ। বিশিষ্ট গুণীজনদের হাত দিয়ে আমাদের এই কিশোর বৈঠক 20তম সংখ্যা শুভ আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। মঞ্চে উপস্থিত আছেন সম্পাদক ডক্টর মমতা রায় মহাশয়, উপস্থিত শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুপর্ণ পাল, আগামী নির্মাণের সম্পাদক শ্রী দীপবালক রায়চৌধুরী এবং আগামী সভানেত্রী ডক্টর চৈতালি মৈত্র মহাশয়া। আমরা আশা করব আপনারা সকলে যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে গ্রহণ করেন, তাহলে আমরা আরও এগিয়ে চলার অনুপ্রেরণা পাব। ফিরে আসি অনুষ্ঠানের মূল পর্বে। আমাদের মাঝে প্রথম থেকেই উপস্থিত আছেন
বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুপর্ণ পাল। He is experienced in domain of microbiology and impart the knowledge based skill for planning and implementation of antimicrobial resistance containment project in the state of West Bengal, and as an administrative officer and public health expert involved in establishment, monitoring and supervision of different government projects like initiation of critical care network all over West Bengal and other government projects. আমরা তাকে অনুরোধ করছি আজকের সভায় তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা, প্রণাম। আজকের দিনটা, এই সন্ধ্যার যে অনুষ্ঠান, আমার কাছে একটা বিশেষ অনুষ্ঠান দুটো কারণে। একটা, আজকে 6 সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন। আমার প্রফেশনাল লাইফে আমি যাদের থেকে শিক্ষা পেয়েছি তাদের একজনের স্মরণ অনুষ্ঠানে আজকে আমাকে এখানে বলতে দেওয়া হয়েছে। ডক্টর সুব্রত মৈত্র, আমার কাছে মৈত্র স্যার। আর দ্বিতীয়ত অনুষ্ঠানটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। মিশনের স্টুডেন্ট, মিশনের প্রাক্তনী হিসেবে আজকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে বক্তৃতা দেওয়াটা আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় দিন। যার সম্বন্ধে বলছি সেটাও যেমন আমার কাছে স্মরণীয়, যেখানে দাঁড়িয়ে বলছি সেটাও আমার কাছে স্মরণীয়। ডক্টর সুব্রত মৈত্র, এতক্ষণ আপনারা শুনলেন একজন মানুষ যার পরিচয় দেওয়ার দরকার লাগে না। আমার কাছে মৈত্র স্যারের দুটো পরিচয় আছে। দুদিক দিয়ে আমাকে স্মৃতিচারণ করতে বলা হয়েছে। খুব অল্প সময়ে অজস্র স্মৃতি। একটা স্মৃতি ব্যক্তিগত স্তরে, আর একটা স্মৃতি প্রফেশনাল স্তরে, সরকারি স্তরে। প্রথমে ব্যক্তিগত স্তরে স্মৃতি দিয়ে শুরু করাটাই মনে হয় ভালো, কারণ উনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, ভাই বলতেন। এবং 2013-র মাঝামাঝি থেকে 2016 অবধি যে কদিন আমি স্যারের সঙ্গে থাকতে পেরেছি, স্যারের একটা হাত সবসময় মাথার ওপর থাকতো। যে অদৃশ্য হাতের ভার আমি এখনো বহন করি এবং বুঝতে পারি প্রতিটা কর্মে, প্রতিটা মুহূর্তে। স্যারের সঙ্গে প্রথম পরিচয় হয় 2013 সালের আগস্ট কি সেপ্টেম্বর মাসে। তখন আমি সদ্য ডিপিএইচ করে আমি স্বাস্থ্য ভবনে এমও সুপি হয়ে জয়েন করেছি। আমাকে তখন পোস্টিং দেওয়া হয়েছিল স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড সেক্টর রিফর্ম সেল বলে একটা স্বাস্থ্য ভবনের সেল আছে, সেই সেলে। সেখানে সমস্ত সরকারি যে প্ল্যানিং বা যাবতীয় কিছু হয় সেই প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং ইত্যাদি কাজগুলো করা হয়। তখন মৈত্র স্যার ছিলেন মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ, তার চেয়ারপারসন। মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ তৈরি করা হয়েছিল 2011 সালে। নতুন সরকার আসার পরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থায় কিছু পরিবর্তন বা কিছু উন্নতি তার নিজের দপ্তরে যখন করতে চেয়েছিলেন, সেই করার ইচ্ছা নিয়ে মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ উনি তৈরি করেন এবং তার চেয়ারপারসন করেন আমাদের মৈত্র স্যারকে, সুব্রত মৈত্র স্যারকে। প্রথম স্যারকে আমি দেখেছিলাম আমাদের ওখানে একটা গ্রিন রুম বলে একটা রুম আছে, যেখানে চেয়ারগুলো সব গ্রিন সবুজ কালারের বলে গ্রিন রুম বলা হতো। সেখানে মানে হাই লেভেল মিটিংগুলো হয়, সেখানকার মিটিংয়ে। তার আগে অবধি স্যারকে আমি দেখেছি টিভিতে, পত্রিকায়, খবরের কাগজে, বিভিন্ন ছবিতে, বিভিন্ন খবরে। মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন, তার যখন মাথায় চোট নিয়ে উডল্যান্ডে ভর্তি হয়েছিলেন, তার পাশে স্যারের ছবি দেখেছি। কোনোদিন ভাবিনি যে সেই স্যারকে, ডক্টর সুব্রত মৈত্রকে সামনে থেকে দেখব। যাই হোক, তারপরে যখন মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপে স্যারের প্রথম দিন মিটিংয়ে স্যারের সঙ্গে পরিচয় হয়,
কারণ আমাকে তখন দায়িত্ব দেওয়া হয়েছিল এই এমডিজির লায়াজ অফিসার হিসেবে, যে সরকারের সঙ্গে এই যে মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ, এনাদের কাজটা একটু ছোট করে বলে রাখলে আপনাদের বুঝতে সুবিধে হবে। সরকারের, আমি আগেই বলেছি, নতুন সরকার আসার ফলে যে স্বাস্থ্যক্ষেত্রে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার যে পরিকল্পনাটাকে কার্যকরী করার, তার জন্য এই গ্রুপ তৈরি করা হয়েছিল স্যারের চেয়ারম্যানশিপে। এখানে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেগুলো আমি পরে বলবো। সেই পরিকল্পনাগুলো কি করে স্বাস্থ্যক্ষেত্রে কিভাবে কার্যকরী হয়ে ওঠে তার ব্যবস্থা করেছিলেন স্যার, এবং তার সঙ্গে স্যারের অন্যান্য যে কর্মদক্ষতা এবং যে কর্মপ্রণালী যে কার্যকারিতা ছিল সেগুলো চলেছিল তার সঙ্গে। যাই হোক, এমডিজির লিয়াজো অফিসার হিসেবে প্রথমে স্যার যখন স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছিল, খুব স্বাভাবিকভাবে তখন আমি সদ্য ডিপিএইচ পাস করে আসা ছেলে, স্যারের ওই স্ট্যাচার বা এর কাছে তখন নিজেকে সত্যি লজ্জিত মনে হতো। কিন্তু মানে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, প্রথম দিন স্যার যেভাবে ডেকে নিয়েছিলেন এবং তুমি খুব ছোট 2-1 দিনের পরে তুইতে নেমে যাওয়া, গিয়ে নিজের করে নিয়ে নিজের মতো করে যেভাবে স্যার আমাকে গ্রহণ করেছিলেন, সেরকম আমি কারোর কাছে আজ পর্যন্ত খুব কম লোকের কাছে পেয়েছি, বিশেষ করে এই স্ট্যাচার এই একজন ব্যক্তিত্বের কাছ থেকে। আমার কাজটাও অনেক সোজা হয়ে গেছিল স্যারের সঙ্গে থেকে। তারপরে 2013, 2014, 2015 সারা পশ্চিমবঙ্গ ঘুরেছেন স্যার। স্যারের সঙ্গে আমারও সৌভাগ্য হয়েছে ঘোরার। একটা মানুষ যে কতখানি সুদূর প্রসারী চিন্তা করে কাজ করতে পারেন, কতটা স্বপ্ন দেখতে পারেন, যে প্ল্যানগুলো স্যার বলেছেন সেই মুহূর্তে আমাদের মনে হয়েছিল এটা করা সম্ভব নয়। স্যার কি বলছেন, সরকারি ব্যবস্থাপনার মধ্যে কি এগুলো করা সম্ভব? কিন্তু হয়েছে। কি করে হবে সেটাও স্যার বলে দিয়েছেন। এক একটা মিটিং আমার কাছে এক একটা স্মৃতি। মিটিংয়ে সবাই থাকতো, স্যারের এক একটা পরিকল্পনা উঠে আসতো এবং স্যার তারপরে সেই পরিকল্পনাগুলো কি করে রূপায়ণ করা যায় তারও ব্যবস্থা করে দিতেন। স্যারের সঙ্গে আমার যে ব্যক্তিগত স্মৃতিচারণা, তার মধ্যে জুড়ে আছে স্যারের সঙ্গে বিভিন্ন হসপিটালে ঘোরা। সেটাও একটা অভিজ্ঞতা। স্যার যাচ্ছেন তার মানে সেখানে সেই জেলা শাসক থেকে শুরু করে, যেহেতু স্যার পূর্ণমন্ত্রী মর্যাদা পেতেন স্যারের চেয়ার অনুযায়ী, একটা পাইলট কার্ড থেকে শুরু করে ইত্যাদি, হসপিটালে যখন ঢুকছেন তখন হসপিটালে যে সুপাররা বা যারা এমএসভিপি থাকতেন তারা সবসময় একটা ভয় থাকতেন যে কি হবে, কারণ সরকারি চাকরিতে তো আমাদের সব সময় ভয় থাকে যে মাথায় কখন খাড়া নেবে এলো। কিন্তু স্যার এত স্বাভাবিকভাবে, এত সহজ সরলভাবে অভিভাবকের মতো তাদের সঙ্গে ব্যবহার করতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন। আমি পাশে বসে দেখতাম যে মুহূর্তের মধ্যে টেবিলের এপাশ আর ওপাশ এক হয়ে গেল। তারা তাদের যে অভাব অভিযোগ তারা পাচ্ছে না, বা এটা করতে গেলে কি করে, স্যার হয়তো হসপিটাল নিয়ে কোনো একটা পরিকল্পনা বলেছেন, হঠাৎ করে শুনলে মনে হবে যে কি করে একটা রুরাল হসপিটালে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কি করে তৈরি হতে পারে। এরকমও পরিকল্পনা করা হয়েছে স্যারের সঙ্গে গিয়ে। স্যারই বলে দিয়েছেন যে কি করে করা সম্ভব। পুরো হসপিটাল ঘুরে দেখেছেন কোন ঘরে করা যায়, সেই ঘরে কিভাবে পরিবর্তন করা যায়, সেগুলো উনি পরিকল্পনা করেছেন। এবং যখন বেরোচ্ছেন তখন সেই সুপার বা এটা হয়তো আজকে আমি পাশে বসে যেটা দেখেছি, তাদের সঙ্গে যখন কথা বলতে যাবেন সেই একই অভিজ্ঞতা তারা শেয়ার করবে। মানে স্যারের কাছের লোক হয়ে গেছে, এতটাই ছিল তার ব্যাপ্তি। এবং আমি ভাগ্যবান, আমি একই সঙ্গে মানে আমার দুর্ভাগ্য যে 2.5 বছর স্যারের সঙ্গে মিশেছি, স্যারের এই ব্যাপ্তির পরিচয় পেয়েছি ব্যক্তিগতভাবে, সরকারিভাবে, সব দিক থেকে, এবং তারপরে পেলাম না।
যাই হোক, স্যারের সঙ্গে এই যে কথা বললেন এর আগে যে আগরহাটি শ্রী শ্রী রঙ্গনাথানন্দ যে স্বাস্থ্য কেন্দ্র, যেটা একাধিকবার যাওয়া হয়েছে স্যারের সঙ্গে। স্যারের সঙ্গে সত্যি কথা বলতে সুন্দরবনের একটা কেন না জানি একটা আত্মিক যোগ ছিল। বহুবার গেছেন সুন্দরবনে। সুন্দরবনের সত্যি কথা বলতে কি খাল, ছোট ছোট খাল, জঙ্গলের মধ্যে ঢোকা, জঙ্গলের মধ্যে থাকা, এই অভিজ্ঞতা হয়েছে কিন্তু ওনার জন্যই আমার। যখনই উনি যেতেন আমরা যেতাম ধামাখালি ঘাট থেকে লঞ্চ ধরা হতো। ধামাখালি ঘাটে যাবার আগে আগরহাটিতে একবার অবশ্যই ঢুকতেন। ঢুকে কোনো দিন ওখানেই হয়তো লাঞ্চ করা হতো, লাঞ্চ করে ওখান থেকে বেরোনো হতো। আর না হলে হসপিটালে উনি খানিকক্ষণ থাকতেন, ঘন্টাখানেক ঘন্টা দুয়েক, তারপর আমরা সুন্দরবনের দিকে যেতাম, ধামাখালি ঘাটে যেতাম। ধামাখালি থেকে লঞ্চ করে আমরা যেতাম। স্যারের সঙ্গেই গেছি যোগেশগঞ্জ, মানে সরকারি চাকরি করেও যাইনি বলে হয়তো অভিজ্ঞতা হয়নি, সেদিন গেছিলাম বলে অভিজ্ঞতা হয়েছিল। কত প্রত্যন্ত দ্বীপে, কত প্রত্যন্ত জায়গায় সরকারি পরিষেবা আছে, এগুলো কিন্তু সত্যি মানে না গেলে জানতে পারা যায় না। যোগেশগঞ্জ একাধিকবার গেছেন স্যার, তার কারণ ওটা হলো আমাদের ধামাখালি ঘাট থেকে প্রায় 1.5 ঘন্টা লঞ্চে করে যেতে হয়, এবং এটা আমাদের যে প্রত্যন্ত পিএসসিগুলো আছে তার মধ্যে একটা। ওখানে কালীতলা বলে একটা জায়গা আছে, সেখানে স্যার দীর্ঘ ক্যাম্প করেছেন বহুবার, যেখানে বাঘ আসে, লিটারালি বাঘ আসে, এবং কাগজেও নাম পাবেন যে ওখান থেকে বাঘ আসে। এরকম আমরা সুন্দরবনে লঞ্চে করে যেতে গিয়ে দেখেছি যে গাছের ডালে কাপড় বাঁধা, নতুন কাপড় বাঁধা, সাদা কাপড়, মানে সেখান থেকে সদ্য কারোকে বাঘে তুলে নিয়ে গেছে, সেখানে কাপড়টা বেঁধে এসছে তার সঙ্গে যারা ছিল, যে যাতে অন্যজন, কারণ বাঘ তুলে নিয়ে যাবার পর হয়তো কিছুদিন 7 দিন হয়তো ওই দ্বীপেই থাকবে। সেখান দিয়েও পাশ দিয়ে আমরা লঞ্চে করে গেছি, স্যারের সঙ্গেই সেই অভিজ্ঞতা। সাহেবখালী বলে আমাদের একটা পিএসসি আছে কালিন্দী নদীর ধারে, কত প্রত্যন্ত জায়গা। স্যার একাধিকবার শুধু ওখানে গেছেন তাই না, স্যারের যখন অসুখ ধরা পড়েছে সেই অসুস্থ অবস্থায় আমাদের বারণ না শুনে ওই বাঁধের ওপর দিয়ে 1.5 থেকে 1.25 কিলোমিটার হেঁটে স্যারই সাহেবখালী পিএসসিতে গেছেন। সেখানে গিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন, সেখানকার লোকেদের সঙ্গে, সেখানকার মানুষজনের অভাব অভিযোগ শুনেছেন। এবং শুধু শোনা নয়, তাদের যে অভাব অভিযোগ, তাদের যে হসপিটালের যে প্রবলেম বা ইত্যাদি, যোগেশগঞ্জ, কালীতলা পিএসসি বা সাহেবখালী, সেগুলো তুলে নিয়ে এসে কিন্তু উনি শুধু নিজের কাছে রেখে দেননি, সরকারের উচ্চ স্তরে সেটাকে কিন্তু শেয়ার করেছেন। এবং করেছেন যে তারও মানে সাক্ষী আমি। মানে কেউ যদি বলে যে না, এরকম তো বহু লোকজন যায়, কত প্রবলেম শুনলো, শুনে কাগজে কলমে লিখে নিয়ে চলে এলো, তার ব্যাগেই রয়ে গেল বা কোথাও গেল না। স্যার কিন্তু বলেছেন সরকারের সর্বোচ্চ স্তরে, এবং সেই ফোনগুলো স্যার যখন করেছেন, আমার সৌভাগ্য, আমি ঘর থেকে আমি চলে যেতে গেছি, স্যার বলেছেন কোথায় যাবি বস, এতটাই ভালোবাসতেন আমাকে। মানে আমি ধন্য এরকম একজন মানুষের সঙ্গে এতদিন 2-2.5 বছর কাটাতে পেরে। দার্জিলিংয়ে গেছি স্যারের সঙ্গে, দার্জিলিংয়ের হসপিটালগুলোতে স্যার ভিজিট করেছেন। লাস্টবার যখন দার্জিলিংয়ে গেছেন স্যার খুব অসুস্থ, স্যার তখন স্টেরয়েড নিচ্ছেন, ম্যাডামও ছিলেন দার্জিলিংয়ে। দার্জিলিং সার্কিট হাউসে স্যারকে বারণ করছি আমরা যে স্যার ছেড়ে দিন, আমরা ঘুরে আসছি। হসপিটালের মধ্যে গেছি, হসপিটালের মধ্যে স্যারকে বলা হচ্ছে স্যার বসুন, আমরা ঘুরে আসছি, এসে আপনাকে রিপোর্ট করছি কি কি হয়েছে না হয়েছে, আপনি বলবেন। না চল না যাই একটু। ওই অসুস্থ শরীর নিয়েও কিন্তু স্যার গেছেন। কাজের প্রতি কতটা, অথচ এই কাজটা তো স্যারের নিজস্ব কাজের বাইরে। স্যারের তো প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম, বেলভিউ, এগুলো তো স্যারের একটা নিজস্ব জগৎ, অন্য জগৎ। এই যে সরকারি হাসপাতাল, এই যে সরকারি চিকিৎসা ব্যবস্থা, এই জগৎ থেকে তো স্যারের কোনো আর্থিক কোনো ছিল না, কোনোদিন ছিল আত্মিক যোগ। আত্মিক যোগে যে একটা লোক এত কিছু করতে পারে, সেই অভিজ্ঞতা আমার কোনোদিন হয়নি, আর কোনোদিন হবে বলেও আমার মনে হয় না।
স্যারের একটা খুব ভালোবাসার জায়গা ছিল, মানে আমাদের মুখ্যমন্ত্রীকে ভীষণ উনি শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। মমতাদি বলতেন তার কাজ তিনি দায়িত্ব দিয়েছেন করতে হবে, এটা বহুবার আমাকে বলেছেন। হয়তো সেই টিউনটা হয়তো স্যারের সঙ্গে আমারও মিলে যেত, ভালোবাসতেন স্যার। স্যারের অসুস্থতা যখন ধরা পড়লো সেই দিনটাও আমার কাছে মানে মনে আছে। স্যারের তার কয়েকদিন আগে থেকে আমরা দেখছিলাম হাতের লেখাটা খুব খারাপ হয়ে গেছে। স্যার লিখে দিতেন, লেখাটা খুব মানে একটু কেঁপে যাচ্ছে, একটু জড়িয়ে যাচ্ছে। সেটা আমি এখানে ডক্টর সুবীর মণ্ডল আছে, সুবীর দা, সমরজিৎ দা ছিল, আমরা আলোচনা করতাম মাঝে মাঝে। একদিন মনে আছে সেদিন এই এমডিজি রিলেটেডই কোনো কিছু একটা নিয়ে মিটিং ছিল। মিটিংয়ের মধ্যে তখন সুবীরদার ফোন এলো যে এরকম ধরা পড়েছে, আমরা স্যারকে বেলভিউতে ভর্তি করছি, এসো। তারপরে একদম মিটিংয়ের মধ্যে তখন মিটিং করছি স্যারেরই কাজ নিয়ে, তারই ইমপ্লিমেন্টেশন 2015 প্রথম দিকে, 14 প্রথম দিকে, ডিসেম্বরে, 14 ডিসেম্বর 2015। তারপরে তো আমরা গেলাম, গিয়ে স্যারের ধরা পড়েছে, যাই হোক। তারপরে আমাকে স্যারের কাছে যা হলো, স্যারের অপারেশন হলো। অপারেশন করে হিন্দুজা থেকে অপারেশন করে এসেই কিছুদিনের মধ্যেই স্যার মিটিংয়ে। তখন স্যারের রেডিওথেরাপি চলছে আমাদের এতে টাটা টিএমসিতে রেডিওথেরাপি চলছে। সেই অবস্থাতেও স্যার মিটিং করছেন। আমরা বলছি যে স্যার একটু বিশ্রাম নিন। না না, তোরাই তো সব করবি, আমি একটু তোদের সঙ্গে থাকি না। কেমোথেরাপি কমপ্লিট হয়েছে, স্যার ভিজিটে বেরিয়েছেন। হঠাৎ করে প্রতিটা ভিজিটেই আমার এরকম অভিজ্ঞতা, আমার কাছে ফোন, বুঝলি পরশুদিন একটু সুন্দরবন যাব, তুই গাড়ির ব্যবস্থা করে 8টার মধ্যে 7টার মধ্যে আমার বাড়িতে চলে। আমি গাড়ি নিয়ে স্যারের বাড়ি, স্যারকে নিয়ে তারপরে আরও সবাই থাকতো, সবাইকে নিয়ে হয় সুন্দরবন, নাহলে মেমারি হসপিটাল, না হলে বাঙ্গুর হসপিটাল, নাহলে হুগলি হসপিটাল। হেন কোনো হসপিটাল নেই যেটা আমি স্যারের সঙ্গে যাইনি, মানে স্যার গেছেন এতে অসুস্থতার মধ্যেও। নিজে তো বড় ডাক্তার ছিলেন, নিজে ঠিকই বুঝতে পেরেছিলেন যে যা হয়েছে তার পরিণতি কি হতে পারে। হয়তো সে কারণেই হয়তো কাজের ব্যাপ্তি আরো বাড়িয়ে দিয়েছিলেন, এবং কাজ না পেলে তখন স্নেহের বকাবকিটাও করতেন। সেটাও প্রয়োজন ছিল যে কর, তাড়াতাড়ি কর, কেন হচ্ছে না বল, কোথায় বলতে হবে বল, কাকে বলতে হবে বল, এরকমও বলেছেন। লাস্ট যেবার বড়নগর হসপিটাল ভিজিটে গেলেন, আমি বাড়িতে খুব স্যারের গল্প বলতাম, খুব স্বাভাবিক। তখন স্যারকে বললাম, স্যার একদিন বাড়িতে আসবেন? বলে চল, বড়নগর হসপিটাল যেদিন ভিজিট যাবো তোর বাড়ি যাব। স্যার এসছিলেন, স্যারের সঙ্গে সমরজিৎদা ছিল। স্যার সমরজিৎদা বাড়িতে এসছিলেন, বাড়িতে দীর্ঘক্ষণ ছিলেন, খেয়েছিলেন লাঞ্চ করে, তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে বেরিয়েছিলেন। অসুস্থ অবস্থাতেও কোনো দিন কোনো জায়গায় যাওয়াতে কোনো দিন স্যারের মুখে না শুনিনি। শরীর খারাপ বলে কোনো কাজ করব না কোনো দিন শুনিনি। কোনো মিটিংয়ে অসুস্থ বলে আসবো না বা মিটিংয়ে থাকেননি সক্রিয়ভাবে, এরকম কোনো দিন দেখিনি। এরকম একজন মানুষ থাকা, যে সিস্টেম, সেই সিস্টেমের পক্ষে যতটা ভালো ততটাই ভালো তার সঙ্গে যারা থাকে তাদের কাছে। স্যারের কনসোর্টিয়ামের সঙ্গে আমার যোগ মানে গল্প শুনে, স্যারের কনসোর্টিয়ামের গল্প শুনে, কনসোর্টিয়ামে কারা আছে তারাও যেত, তাদের সঙ্গে একটা পারিবারিক নিজস্ব সম্পর্ক তৈরি হয়েছিল। স্যার কনসোর্টিয়ামের গল্প করতেন, যেতে যেতে বলল, দেখ এরকমভাবে করেছি, এর জন্য এই হয়েছে, এত পেশেন্ট আসতো। স্যারের মুখে গল্প শুনেছি। তারপর স্যারকে বলেছি যে স্যার এর বাইরে আপনি এত কাজ কি করে করেন? এই তো তোরা আছিস, তোরাই তো করিস, আমি আর কি করি? এটা ছিল স্যারের কমন ডায়ালগ। তোরাই তো করিস, আমি শুধু বলে দিই, তোরা করে দিস সব। যাই হোক, মহাপ্রাণ মানুষ, ঈশ্বর হয়তো ভালো লোকেদের বেশি দিন রাখেন না,
তার জন্য। এবার নিজের স্মৃতিচারণা থেকে কিছু সরকারি স্মৃতিচারণাতে আসি, কারণ আমার কাছে স্যারের দুটো জায়গায় আমি স্যারকে চিনেছি। একটা নিজের মৈত্র স্যার হিসেবে, যেটা সারা জীবন থাকবে, এবং এখনও কোনো কাজ করতে গেলে স্যারের যে কাজগুলো এখনও হয়তো ইমপ্লিমেন্টেশন বা কিছু হয়তো বহন করে চলতে হয়, তখন মনে হয় যে স্যার কিভাবে কাজগুলো সাজিয়ে দিয়ে গেছে, সেটা চিরকাল থাকবে। আর তার সঙ্গে সরকারি কিছু জায়গা, আমাদের 2011 সালের আগে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এগুলো ছিল জেনারেলি বড় বড় মেডিকেল কলেজে বা বড় নার্সিংহোম বা হসপিটালে। ম্যাডাম সময়, হ্যাঁ আচ্ছা ঠিক। এই হসপিটালে স্যার প্ল্যান করেছিলেন যে আমাদের সরকারি হাসপাতালে কেন সিসিইউ তৈরি করা যাবে না। তখন আমরা বলেছিলাম যে সিসিইউ ট্রেন ডক্টর পাওয়া খুব অভাব। তখন স্যারের কথাটা আমি চিরকাল মনে রাখবো। স্যার বলেছিলেন যে প্রাইভেট যে হসপিটালগুলো চলে সেখানে কি স্পেশালিস্টরা সিসিইউতে ডিউটি করে ক্রিটিক্যাল কেয়ারে, না এমবিবিএস ডক্টররাই ডিউটি করে? তাহলে আমাদের কেন করা যাবে না? স্যারের প্ল্যানে আজ পর্যন্ত এখন অবধি 80টা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, ইভেন স্টেট জেনারেল হসপিটাল, আমতার মতো রুরাল হসপিটাল, সেখানেও কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চলে এমবিবিএস ডাক্তারদের দিয়েই। তাদের 48 দিনের ট্রেনিং করানো হয়। সেই ট্রেনিংয়ের মডিউলও স্যার তৈরি করে দিয়েছিলেন, সেই দিয়ে আজও ট্রেনিং চলছে এবং আজও সেই সিসিইউগুলো সফলভাবে এই 80টা হসপিটালে কিন্তু চলছে টিল নাও। স্যারের আরেকটা জিনিস যেটা ছিল, আরেকটা অ্যাক্টিভিটি, সেটা হলো ডিএনবি কোর্স। ডিএনবি কোর্স আগে আমাদের সরকারি হাসপাতালগুলোতে ছিল না, ছিল এমডি। স্যারই প্রথম এমডিজিতে পরিকল্পনা করেন যে আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাব ডিভিশন হসপিটালগুলো আছে সেখানে যেহেতু স্পেশালিস্টরা আছে তাদের দিয়ে ডিএনবি কোর্স চালু করা যায় কিনা। প্রথম 2014 সালে স্যারের দেখানো পথ অনুযায়ী ডিএনবি কোর্স শুরু হয় 6টা হসপিটালে। এখন এই মুহূর্তে 58টা হসপিটালে ডিএনবি কোর্স চলছে বিভিন্ন সাবজেক্টে। স্যারের আরেকটা এমডিজির রেকমেন্ডেশন, স্যারের রেকমেন্ডেশন ছিল এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড। এটা হলো এমার্জেন্সি থেকে পেশেন্ট ভর্তি হবার আগে মধ্যিখানে একটা জায়গাতে কিছু সময়ের জন্য থাকবে, যদি সেখান থেকে সুস্থ হয় বাড়ি চলে যাবে, না হলে ভর্তি হবে। সেই এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড স্যারেরই ব্রেন চাইল্ড এবং বিভিন্ন হসপিটালে সফলভাবে চলছে। এখন বড় হসপিটালগুলো তো বটেই, ইভেন ছোট হসপিটালগুলোতেও কিন্তু এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড আছে 4 থেকে 12 বেডের। জেনারেল ওপিডি ক্লিনিক, এটা বিভিন্ন মেডিকেল কলেজে তৈরি করা হয়েছিল জেনারেল ওপিডি ক্লিনিক। জেনারেল ওপিডি ক্লিনিকে কি পেশেন্টকে যাতে বিভিন্ন সাবজেক্টে, হয়তো মেডিসিনে, তার হয়তো মেডিসিনে গিয়ে লাইন দেওয়ার দরকার নেই, তার হয়তো জেনারেল ওপিডিতে দেখালেই হয়ে যাবে। মেডিসিন, সার্জারি এইসব স্পেশালিস্টে যাওয়ার আগে একটা জেনারেল ওপিডি ক্লিনিক স্যার পরিকল্পনা করেছিলেন যে পেশেন্ট যাতে গিয়ে ডাইরেক্ট স্পেশালিস্টের সঙ্গে, বিভিন্ন স্পেশালিস্ট ওই ক্লিনিকে বসেন এবং রোগীরা কোথায় চিকিৎসা পাবেন সেটাকে ঠিক করে দেন। সেটাও স্যারের ব্রেন চাইল্ড এবং সেটাও সফলভাবে চলছে। আরেকটা জিনিস যেটা অ্যালায়েড মেডিকেল প্যারামেডিক্যাল কাউন্সিল, এটাও এমডিজি রেকমেন্ডেশন, স্যারের রেকমেন্ডেশনেই উঠে এসেছিল। আমাদের যারা প্যারামেডিক্যাল বা বিভিন্ন কোর্স পড়ে তাদের একটা কাউন্সিল, যেরকম আমাদের মেডিকেল কাউন্সিল আছে, নার্সদের নার্সিং কাউন্সিল আছে, ফার্মাসি কাউন্সিল আছে, এই কাউন্সিল তৈরি করা হয়েছিল স্যারেরই রেকমেন্ডেশনে, স্যারেরই দেখিয়ে দেওয়া পথে, এবং এখনও সফলভাবেই অ্যালায়েড মেডিকেল প্যারামেডিক্যাল কাউন্সিল বিভিন্ন অ্যালায়েড এবং প্যারামেডিক্যালের যারা ছেলের মেয়েরা আছে তাদের রেজিস্ট্রেশন করে যাচ্ছে। এরকম একাধিক কাজের সঙ্গে এমডিজি মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপের চেয়ারপারসন হিসেবে মৈত্র স্যার যুক্ত ছিলেন। আরও অনেক কাছে, সময়ের অভাবে সবগুলো আসল প্রধান জিনিসগুলো একটু আপনাদের কাছে বললাম যাতে আপনারাও এগুলো জানেন। স্যারের কর্মকাণ্ডের যে আরেকটা দিক, তার পরিচয়টাও যেন আপনাদের সামনে থাকে। ধন্যবাদ সবাইকে, আবার প্রণাম জানাই সবাইকে, এবং ডক্টর সুব্রত মৈত্র, আমার মৈত্র স্যার, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
অত্যন্ত ধন্যবাদ ডক্টর সুপর্ণ পাল মহাশয়কে। উনি ডক্টর সুব্রত মৈত্রের কর্মজীবনের কিছু বিশেষ দিক আমাদের কাছে তুলে ধরলেন। আমরা 10 বছর ধরে তার যে স্মারক বক্তৃতা আয়োজন করছি, আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে তার এই কর্মজীবন সম্পর্কে শুনছি এবং এই শোনার যেন কোনো শেষ নেই। আমাদের কাছে সময় সত্যিই কম, যেহেতু আমরা আরও অনেক শোনা হয়তো এখনও বাকি। আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি এই সময়ের একজন অগ্রগণ্য কবি এবং কথা সাহিত্যিক। ইতিমধ্যে তার 25টি উপন্যাস ও 18টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ সর্বত্রই তার অবাধ বিচরণ। বাংলা একাডেমির শক্তি চট্টোপাধ্যায় স্মারক পুরস্কার কিংবা কবিতা একাডেমির বিনয় মজুমদার স্মারক পুরস্কার ছাড়াও আরও নানান সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন বিনায়কবাবু। কবিতা পড়তে গেছেন চীন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। 2014 সালে ভারত তথা বাংলা ভাষার প্রতিনিধিত্ব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া শহরে আয়োজিত আন্তর্জাতিক লেখক শিবিরে। এমন গুণীজনকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই সমৃদ্ধ। আমরা শুনে নেব তার বক্তব্য, বিষয় বেঁচে থাকা বনাম ভালো থাকা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথমেই প্রণাম জানাই আমাদের চিরস্মরণীয় ডাক্তারবাবু ডক্টর সুব্রত মৈত্রকে। তাঁর স্মৃতিচারণায় এখানে আমরা সবাই উপস্থিত। আর এই পুণ্যভূমিই বলবো, শিবানন্দ হল, যা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দের স্মৃতিবিধৌত। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম। চৈতালিদিকে, চৈতালি মৈত্র, তিনি ডাক্তার সুব্রত মৈত্রের সহধর্মিণী। দিদি আমাকে বলেছেন, আমি সম্মানিত বোধ করেছি এখানে আসতে পেরেও। ডাক্তার সুব্রত মৈত্রের কথা আমি কাগজে পড়তাম। তিনি অনেক দূরের নক্ষত্র ছিলেন এবং আমি জানতাম আমাদের মতো সাধারণ লোকেরা চিকিৎসার জন্য তার কাছে পৌঁছতে পারে না। কিন্তু আজকে যখন আমি শুনছিলাম এখানে ডাক্তার সুপর্ণ পালের কথা, তো আমি বুঝতে পারছিলাম যে উনি কিভাবে, যাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি, রিচ আউট করার চেষ্টা করেছেন আরো করে আরো মানুষের কাছে। এবার একজন ডাক্তারের পক্ষে তো একটা সীমার বাইরে গিয়ে অনেক মানুষকে যতটা পারতেন ততটা করেছেন। তো এরকম মানুষের, এরকম ডাক্তারের আমাদের কতটা প্রয়োজন তা আমরা সবাই অনুভব করি। আজকে প্রতি মুহূর্তে আমরা অনুভব করি। আমি খুব দীর্ঘায়িত কোনো বক্তব্য রাখবো না, আমি কোনো দার্শনিক বক্তব্য রাখতে আসিনি। আমি জীবনের কিছু ভাবনা, কিছু অভিজ্ঞতা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সময় খুবই কম, তো আমি তার মধ্যেই যতটুকু 20-25 মিনিট একটুখানি আমি আমার বক্তব্য একটু রাখছি, যতটুকু আপনাদের। তো আমার যেটা বক্তব্যের শিরোনাম রাখা হয়েছে বেঁচে থাকা বনাম ভালো থাকা। তো বেঁচে থাকলেই তো মানুষ ভালো থাকতে পারে, বেঁচে না থেকে কেউ ভালো থাকবে কি করে, এটাই প্রাথমিকভাবে আমাদের মনে হয়। আবার ছোটবেলাতে এও শুনেছি যে একটা সেই ছড়া ছিল যে বাঙাল ভাষায় বলা হতো, মইরা গিয়া বাচ্চা গেছি, বাচ্চা গিয়া মইরা গেছি। তো এই যে কথাটাও, মানুষের জীবনে এমন পরিস্থিতিও আসে যখন এমনকি সন্তানও বা কখনো কখনো মা বাবাও, সন্তানও মা বাবার বা মা বাবাও সন্তানের মুক্তি চান। কারণ মৃত্যু ছাড়া যন্ত্রণা থেকে মুক্তির রাস্তা, মুক্তির শেষ রাস্তা আমাদের কারো জানা নেই। তো আমাদের এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকা আজকে আমাদের মতো লোক যারা একটু লেখালেখির চেষ্টা করি, একটা নাম আছে, সেটি একটি অপশব্দই হয়ে গেছে এখন, বুদ্ধিজীবী বললে লোকে লজ্জিত হয় নানাবিধ কারণে। কিন্তু বক্তব্য যেটা, সেটা হচ্ছে
শঙ্খ ঘোষের একটি কবিতার পংক্তি ছিল, কলকাতার পথে ঘাটে অন্য সবাই মন্দ বটে, নিজে তো কেউ মন্দ না। এটা ঠিক। আমরা যে নিজেরা নিজেদের খারাপ ভাবতে পারি না। আমরা ভাবি পরিস্থিতি খারাপ, আশেপাশের অনেকে খারাপ, সময় খারাপ, বাকিরা খারাপ, কিন্তু বুকে হাত রেখে আমরা কেউ নিজেরা নিজেদের খারাপ ভাবতে পারি না। এটা এমনকি জেলখানার ক্ষেত্রেও সত্যি। জেলেও যে কয়েদিরা থাকে তারা নিজেরা নিজেদের খারাপ ভাবে না। আমার দু একবার জেলে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, সৌভাগ্য কিনা বলতে পারবো না, কিন্তু যাই হোক, থাকার দুর্ভাগ্য হয়নি, তো কিন্তু যাওয়ার এই হয়েছে। তো সেখানে আমি এমনও যাবজ্জীবন দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামি দেখেছি যে অনেক ফুল ফোটায়, এবং সে এক একটি তার সহ কয়েদিদের কাউকে গোলাপ, কাউকে জুঁই, কাউকে চামেলি বলে ভাবে। সেভাবে ওই ফুলগুলো এক একটা মানুষ। তো সেই মানুষও কিন্তু সাজা খাটছে। আবার আমরা চারপাশে তাকালে বা অনুভবেই বুঝতে পারি যে কত বড় বড় অপরাধী তারা ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে আমাদের এই যে সময়, যে সময়টাকে পৃথিবীতে যাকে বলে ইতিহাসের একটা জলবিভাজিকা, ওয়াটারশেড মোমেন্ট, তো আমাদের এই সাম্প্রতিক ইতিহাসের একটা ওয়াটারশেড মোমেন্ট হচ্ছে আরজি করের ঘটনাটা। বিশেষ করে আমরা যারা নাগরিক জীবন যাপন করি, তার আগের একটি সময়, তার পরের একটি সময়। তো আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি বলবো ডাক্তার মৈত্র সৌভাগ্যবান যে তাকে এই জিনিস দেখে যেতে হয়নি, কারণ তার সংবেদনশীল মন না জানি আরো কত যন্ত্রণা পেত, যে যন্ত্রণা আমরা প্রায় প্রত্যেকেই পেয়েছি, কিন্তু যন্ত্রণা পেয়েই আছি, কিছু করতে পারিনি। যে একজন ডাক্তারের তার কর্মক্ষেত্রেও তার সেই নিরাপত্তা নেই, এবং একটা বিরাট চক্রের ভেতরে সে যেন একটা ছোট্ট ঘুঁটির মতো, যাকে সরিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়, এবং সেই সরিয়ে দেওয়াটা এমন নৃশংস পদ্ধতিতে যার দ্বারা আরো অনেককে একটা বার্তা দেওয়া যায় যে আওয়াজ তুললে এই পরিণতি হবে। এটা যে একজন ডাক্তারের ক্ষেত্রে হাসপাতালের ভেতরেই হয়েছে, সেটা আমাদের আরো বেশি লজ্জার, যন্ত্রণার। কিন্তু এই ঘটনা যে কখনো হয়নি বা হয়ে চলছে না তা নয়। আমরা অনেকেই হয়তো বিস্মৃত হয়েছি সত্যেন্দ্র দুবে বলে একজন ইঞ্জিনিয়ারের কথা। ডাক্তারের কথা বললাম, সত্যেন্দ্র দুবে একজন ইঞ্জিনিয়ার, যিনি ওই প্রধানমন্ত্রীর স্বর্ণ চতুর্ভুজ রাস্তা যখন হচ্ছিল, তখন তাতে নানাবিধ দুর্নীতি, নানাবিধ কোটি কোটি টাকার তছরূপ নিয়ে তিনি স্বয়ং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন 2003 সালে। এবং সেই চিঠি লেখার কিছুদিনের মধ্যেই, প্রধানমন্ত্রীকে গোপন চিঠি লেখার কিছুদিনের মধ্যেই, কি আশ্চর্য, তিনিও খুন হন, তাকেও খুন হতে হয়। কারণ প্রধানমন্ত্রীকে লেখা গোপন চিঠিও প্রধানমন্ত্রী পড়ার আগে অন্য লোক পড়ে ফেলে, এবং শস্যের ভেতর ভূত যে কত দূর তা আমরা কল্পনাও করতে পারি না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন এই বেঁচে থাকা বনাম ভালো থাকার কথা ভাবি, তখন আদৌ কি ভালো থাকা সম্ভব? আমি জানি না, আমরা কেউই হয়তো জানি না। আমি দিদিকে আগের দিন বলছিলাম যে গত বছর আমার মা এবং জামাইবাবু 6 মাসের ব্যবধানে চলে গেছেন। তো মায়ের বয়স হয়েছিল, কিন্তু মায়ের চিকিৎসায় কিছু ত্রুটি হয়েছিল বলে পরে, এবার ডাক্তারের ত্রুটিও একটা অদ্ভুত ব্যাপার, সেই ত্রুটি আমার আপনার পক্ষে বোঝা সম্ভব নয়, আরেকজন ডাক্তারই বুঝতে পারেন। তিনি বললে তখন আমরা বুঝতে পারি হ্যাঁ সত্যি তো গাফিলতি হয়েছিল। এবার ধরুন আমি অনেক দিন, অনেক লেখায় আমার অনেক ভুল করেছি, অনেক ক্লাসে আমার মনে আছে আমি একবার তখন শ্যামাপ্রসাদ কলেজে পড়াতাম, আমি একটা ম্যাকবেথ বোঝাতে গিয়ে একেবারে ভুল একটা ব্যাখ্যা দিয়ে এসেছিলাম। পরদিন গিয়ে বলি আমার ভুল হয়েছে, সংশোধন করে নিচ্ছে, আমার একটু ওই জায়গাটা আমি একটি জি উইলসন নাইটের একটি বই পড়ে আমার পরের দিন মনে হয় আমি আবার সেটা অন্যভাবে বোঝাই। কিন্তু একজন ডাক্তারের, তিনি তো একজন মানুষ, তার তো ভুল করার অধিকার আছে, টু এয়ার ইজ হিউম্যান। তিনি যদি একটি ভুল করেন, তার পরিণাম হয়তো মৃত্যু বা আরো সাংঘাতিক কিছু। তো আমার মায়ের ক্ষেত্রে সেরকম একটি ভুলই হয়েছিল, আমি ধরে নিচ্ছি যে ভুল করার আগে বিষয়টা নিয়ে আমি অনেক উত্তেজিত থাকতাম, তারপরে আস্তে আস্তে যা হয় যে এইটা মেনে নিলে আর কোনো অসুবিধে নেই, যে ওই দিন যাওয়ার ছিল। আমরা সবাই বলি যে যার যেদিন যাওয়ার সেদিন ঠিকই থাকে। তো তাই যদি হবে, তাহলে মানুষ কেউ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করে কেন? যাওয়ার দিন তো ঠিকই আছে, ভর্তি না করালেও চলে, যাওয়ার দিন না এলে যাবে না। তো আমরা ওটা মুখে বলি, নিজেকে মেনে নেওয়ার জন্য বলি, নিজেদের মানিয়ে নেওয়ার জন্য বলি, কিন্তু আমরা ওটা মনে করি না। তো এটা কথা বললাম। দ্বিতীয় যে কথাটিতে আসছি সেটি আমাদের সামগ্রিক কথা,
যে তারপর কিছুদিনের মধ্যে আমার জামাইবাবু সেরিব্রাল হয় এবং কলকাতা শহরের একটি খুব নামকরা সেখানেই নিয়ে যাওয়া হয়। তো সেখানে যা হয়, পেশেন্ট পার্টি খুবই উতলা থাকে। তো আমি ওই রিসেপশনে বসা একটি মেয়েকে, সে 23-24 বছরের একটি তরুণী, তাকে জিজ্ঞেস করি যে সেরিব্রাল অ্যাটাকের এখন অপারেশন কাকে দিয়ে করালে ভালো হবে, যা হয় মানুষ তখন সে আমাকে একটি উত্তর দেয়। সেই উত্তরটি আমার বাকি জীবনের পাথেয় হয়ে থাকে, আমি ভুলতে পারিনি, শুনলে আপনারাও ভুলতে পারবেন না। তিনি বলেন, এখন আমাদের এখানে 2 জন ডাক্তার উপস্থিত আছেন এই মুহূর্তে। তখন আমি তাকে বোকার মতোই খানিক বলি, তাদের মধ্যে কাকে অ্যাপ্রোচ করবো, একটু বলুন না কে ভালো। তখন তিনি আমাকে বলেন, এই ডাক্তার 1,20,00,000 টাকার গাড়ি চড়েন, আর ওই ডাক্তার 85 লাখ টাকার গাড়ি চড়েন। এত দামের যে গাড়ি হয় আমি তাই জানতুম না। তো তিনি এটি বলে বলেন, এবং সেই গাড়ির নামও ডিফেন্ডার, এই নামে যে গাড়ি আছে আমি তাই জানতুম না, তার দাম নাকি 1,25,00,000 টাকা। তিনি বলেন 1,25,00,000 টাকার গাড়ি চড়েন উনি, আর 85 লাখ টাকার গাড়ি চড়েন ইনি। তাহলে আপনি নিজেই বুঝে যাচ্ছেন কে ভালো, একদম জলের মতো। তাহলে আমরা এমন একটা সমাজে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের হাতে একটি অদৃশ্য দাঁড়িপাল্লা, এবং সেই দাঁড়িপাল্লায় কেবল কিন্তু ডাক্তার নয়, শিক্ষক থেকে আরম্ভ করে সমস্ত পেশায় যিনি 1,20,00,000 গাড়ি চড়েন তিনি স্বভাবতই 85 লাখের গাড়ি চড়া লোকটির থেকে অধিকতর যোগ্য। আমাদের পাড়ায় একজন জ্যোতিষী থাকে, সে বেকার ছিল, ছেলেটি ভালো ফুটবল খেলতো একসময়, এখন সে জ্যোতিষ হয়েছে। তো আমি দেখলাম সে একটি গাড়ি কিনেছে। আমি বললাম, তুইও গাড়ি কিনলি? বাহ, চমৎকার। তা কিভাবে হচ্ছে? বলছে, আমি 200 টাকা ভিজিট নিতাম, কেউ আসতো না, তারপরে আমার বউয়ের পরামর্শে 1200 টাকা করে দিলাম ভিজিট। আমি বললাম, 200 থেকে একদম 1200? বলছে হ্যাঁ। কি হলো তারপর? বলো, 3 মাস মাছি তাড়ালাম, একটা লোকও এলো না। তারপর সেই যে লোকের ঢল নামতে শুরু করলো, এখন আর সামলাতে পারছি না। সামনে কেন আসছে এত লোক? বলছে, সবাই ভাবছে 1200 যখন নেয় তখন নিশ্চয়ই। রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, উলঙ্গ রাজা কবিতার কথা মনে পড়ে যায়। রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, দেখা যাচ্ছে না কিন্তু আছে নিশ্চয়ই। তো এত যখন নিচ্ছে তখন নিশ্চয়ই আমি বিনিময়ে কিছু পাচ্ছি তার কাছে গেলে। তাহলে পুরো জিনিসটাই এই জায়গা থেকে আমাদের মানে কি বলবো বিচার হচ্ছে। তো ভাবতে ভাবতে আমি যখন এমফিল করি, আমার এক বান্ধবী, তার প্রতি আমার সামান্য ব্যথা ছিল, তো তার বিয়েতে গিয়েছিলাম। তো বিয়েতে যাওয়ার পরে তো আমি তাকে এমনি সব খেয়েছিস টেয়েছিস ভালো, তো এবার ন্যাচারালি আমার সে অবস্থায় তার বরকে দেখে খুব একটা ভালো লাগেনি, লাগার কথাও না, ওই যে বললুম। আমি তাকে বলেছিলাম যে এই বিয়ে করলি তুই? যাই হোক, সে বলাটা ঠিক ছিল না, কিন্তু আমি তখন অল্প বয়স ছিল, বলেছিলাম কথাটা। তো ভালো লাগছে এখন? ভালো লাগছে, অত কে দেখেছে? মন্ত্রতন্ত্র পড়লি দেখলাম, খুব আবেগের সঙ্গে পড়ছিস। তখন সে বললো, না না, আমি ওসব পড়িনি। ওই যখন বলছিল ওইসব, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, আমি শুনছিলাম আমার টাকা আমার টাকা, তোমার টাকা আমার টাকা। চমৎকার। তো এই জায়গাতে আমরা এসে দাঁড়িয়েছি, আমার টাকা আমার টাকা, তোমার টাকা আমার টাকা। টাকা দিয়েই বিচার, টাকা দিয়েই সবকিছু। লেখককে, যার বই বিক্রি হয়; গায়ককে, যাকে প্রচুর টাকা দেওয়া হয়; অভিনেতাকে, কাকে অভিনয়, এখন শুনছি অভিনেতা হিসেবে তাকে নির্বাচন করা হচ্ছে যাদের ওই ইনস্টাগ্রাম বা রিলস জাতীয় যেসব জিনিস আছে সেখানে যার বেশি ফলোয়ার, সে অভিনেতা। একজন মানুষ হয়তো মফস্বলের একটি মঞ্চে 30 বছর ধরে হৃদয় নিংড়ে অভিনয় করছেন, যে অভিনয় দেখলে আপনি চোখের জল সামলাতে পারবেন না, কিন্তু তাকে কাস্ট করা হবে না, কারণ তার ফলোয়ার নেই। আমি কাস্ট তাকেই করব যার ফলোয়ার আছে। অতএব পুরো সমাজটাই একটা ভিড় বুঝতে পারছে, একটা জুয়া বুঝতে পারছে। আমরা আমাদের ছোটবেলায় কোনোদিন কল্পনা করতে পেরেছিলাম যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যারা হবেন তারা জুয়া খেলতে প্ররোচিত করবেন মানুষকে, যে আপনি টিম বানান, বসে আছেন কেন? এক কথায় অনলাইন জুয়ো খেলুন, টাকা লাগান, টাকা জিতুন, আমিও টাকা পাবো। তো ক্রিকেটের মতো একটা ভারতের সমস্ত, যে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় খেলা, তার অধিনায়করা, বড় বড় খেলোয়াড়রা তারা জুয়ো খেলতে, বিরাট কোহলি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় জুয়ো খেলতে কেন প্ররোচিত করছেন আমি জানি না। তারা বলছেন, আমরা শুনছি, আমরা দেখছি, এবং আমাদের তার চেয়েও বড় কথা, আমাদের স্বাভাবিক মনে হচ্ছে, আমাদের সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, যা ঘটে চলেছে, যেখানে যা ঘটে চলেছে। এবং সত্যিই তো একটা সময়ের পর আরজি করেও স্বাভাবিক মনে হবে, হচ্ছে। এবং যদি অস্বাভাবিক মনে হয় সেটাকে ঘরের ভেতরে বলতে হবে, কারণ বাইরে বললেই বলা হবে তুমি কোন দলে। বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুঁতে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে। এই যে তুমি কোন দলে, কোনো কথাই বলার উপায় নেই, কারণ আপনি যে কথাটাই বলবেন সেই কথাটার সেই বাক্যাংশটা কোনো না কোনো দলের বাক্যের সঙ্গে মিলে যাবে।
অতএব কোনো কথা বলার উপায় নেই। তাহলে মানুষ করবে কি, বাঁচবো কিভাবে? একা গুটিয়ে গিয়ে, দরকারের সময়টুকু থেকে বাকি সময়টুকু না থেকে। আমার একটি অভিজ্ঞতার কথা মনে পড়ে। আমি একদিন ওই ওই যে কলেজের কথা বললাম, ওখানেই একদিন ক্লাস নিয়ে বেরোচ্ছি, দেখছি একটি মেয়ে ফোনে খুব উত্তেজিতভাবে কারোর সঙ্গে কথা বলছে, হয়তো তার বন্ধু বা প্রাক্তন বন্ধু কেউ। তুই আবার আমাকে ফোন করেছিস কেন? আমি তো তোর থেকে লগ আউট করে গেছি। আমার আরো 1 বছর আগের কথা, আমার 47 বছর বয়স তখন। তো আমি ভাবলাম, আমার 47 বছরে এই শব্দ তো আমি কোনোদিন শুনিনি। এটা এটা আজকের শব্দ নয়, এটা আমাদের আমার জেনারেশনের শব্দ নয়, এটা তার পরের শব্দ। লগ আউট করে গেছি। সত্যি তো এমন একটা সময় এলো যখন প্রত্যেক দিন এআই এর এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কাছ থেকে মেশিনের এফিসিয়েন্সি চাওয়া হচ্ছে। মানুষ আর শুধু মানুষ হয়ে কোনো চাকরি পাবে না, তাকে অনেকটা মেশিন হতে হবে, কারণ মেশিন মানুষ হয়ে উঠছে। মেশিন যত মানুষ হয়ে উঠছে, মানুষকে তত মেশিন হয়ে উঠতে হবে। তাকে লগ ইন আর লগ আউট করতে হবে প্রতি মুহূর্তে। কি আশ্চর্য, ঘরে গেলে যদি স্ত্রী বলেন যে আজকে তো লগ আউট করে গেছি, ভাত নেই। হ্যাঁ, আজকে লগ ইন ছিলাম, কালকে ভাত হয়েছে, আজকে ভাত নেই। তো আমার মনে আছে এই যে, এবং তার বিপ্রতীপে এই যে স্মরণ, এই যে স্মৃতিসভাগুলো, এটা কিন্তু ভেবে দেখুন তার বিপ্রতীপে, তার বিপরীত একটি ক্রিয়া। আজকে চৈতালিদি 10 বছর পরেও কিন্তু ডক্টর সুব্রত মৈত্রের স্মৃতির সঙ্গে লগড ইন আছেন। তাদের যাপন, তাদের দাম্পত্য, তাদের জীবনের সঙ্গে লগড ইন আছেন। তো এই লগড ইন থাকার যে প্রক্রিয়া, আমরা কোথায় তাকে হারিয়ে ফেললাম। দাম্পত্য আমাদের অনেকেইতে হয়, দাম্পত্য ভালো না দাম্পত্য খারাপ। দাম্পত্য মানে কিন্তু শুধু প্রেম বলে আমার মনে হয় না। দাম্পত্য মূলত একটি দোষারোপের নাম। তোমার জন্য আমার জীবন ধ্বংস হলো, আমার জন্য তোমার জীবন ধ্বংস হলো, 30 বছর পর এটাই তো কথা। কিন্তু তার বাইরেও দাম্পত্যের জার্নিটা কি? একদম সদ্য যারা সদ্য বিবাহিতরা কিন্তু পরস্পরের সামনে হাসে না, কাশে না, আড়াল করে, কারণ তারা পরস্পরের সামনে একটা খুব এক্সোটিকা, একটা রহস্যময় একটা উপত্যকা। কিন্তু বিয়ের 30 বছর পরে, আমার বাবার যখন 65, আমার মায়ের 57, আমি দেখেছি বাবা ঢালে বেঢালে বমি করছে, হঠাৎ করেইতে মা হাত বাড়িয়ে দিয়েছে বাসের মধ্যে। তো এই যে জায়গাটা, শরীরের প্রতি আকর্ষণ থেকে শরীরের প্রতি মায়া, কারণ ওই শরীরটা আছে মানেই মানুষটা আছে। এটাই তো দাম্পত্যের জার্নি, সাধারণ বুদ্ধিতে যা মনে হয়। তো আমরা সেই আকর্ষণটুকু যদি বুঝি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আকর্ষণ যে মায়ায় বদলায় তা যদি না বুঝতে পারি, তাহলে আমাদের বেঁচে থেকে লাভটা কি? আমরা কি জানছি? তো এই আকর্ষণের ব্যাপারটা, গোটা পৃথিবী আকর্ষণের ব্যাপারটায় চালানোর একটা চেষ্টা চলছে, যে তুমি যা চাও না, যা তোমাকে আকর্ষিত করছে না, তুমি মুহূর্তের মধ্যে ওই একটা ছোট্ট যন্ত্রে তুমি বন্দী হয়ে গেছো। আগে তবু টিভি ছিল, মুহূর্তের মধ্যে তুমি সেটাকে স্ক্রোল করে বা রিমোট টিপে তুমি অন্য কোথাও চলে যাও, যা তোমাকে আকর্ষণ করছে, যা তোমাকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু যা তোমাকে মায়ায় বাঁধছে, এই আকর্ষণের বিপরীতে একটা মায়াকে দাঁড় করাতে পারলেই কিন্তু ব্যালেন্সটা থাকে। আমাকে মায়ায় বাঁধার জন্য কিন্তু কোনো 1,25,00,000 টাকার গাড়ি লাগে না। আমার একটা গ্রামের বাড়ির পেঁপে গাছটাও 4টে পেঁপে হয়েছে, সেটার প্রতিও আমার অনন্ত মায়া থাকতে পারে। আমি তার কাছেও বারবার ফিরে যেতে পারি যে পেঁপেগুলো কিরকম, কতটা নিটোল হলো, যাই তো দেখি তো। তো আমরা আকর্ষণের পৃথিবীটাকে বুঝছি, আর আমরা ক্রমাগত ওই মায়ার পৃথিবীটাকে ভুলে যাচ্ছি। মায়ার খেলায় অশোকের যে একটি গান ছিল, দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো, বুঝাতে পারিনে হৃদয় বেদনা। এই হৃদয় বেদনার যে ব্যাপারটা আমাদের হয়তো আমাদের মধ্যে কেউ কেউ মনে রেখেছেন, অনেকেই হয়তো আমরা জানি না, যে আজ থেকে 200-300 বছর আগে হি ডাইড বিকজ অফ ব্রোকেন হার্ট, এটা কিন্তু একটা খুব চালু ছিল, ডেথ সার্টিফিকেটে এটা লেখা হতো, ভগ্ন হৃদয়ের কারণে তার মৃত্যু হলো। এটা আজ আর লেখা হয় না। আজ হার্ট অ্যাটাকের ফলে, করোনারি থ্রম্বোসিসের ফলে, বন্ধ হয়ে যাওয়ার ফলে, আরো নানাবিধ ডাক্তারি টার্মের ফলে লেখা হয়। কিন্তু একজন ভগ্ন হৃদয়ের ফলে, আমার হৃদয় ভেঙে যাওয়ার ফলে আমি মারা গেলাম, এটা আর বৈজ্ঞানিক সত্য নয়। কিন্তু বৈজ্ঞানিক সত্যের বাইরেও তো পৃথিবীতে সত্য আছে।
যে সত্যের টানেই ডাক্তার পাল যেমন বলছিলেন যে উনি গ্রামের দিকে যেতেন, গ্রামে ছুটে যেতেন, সুন্দরবনের সঙ্গে তার ছিল একটা নিবিড় যোগাযোগ। কেন, কিভাবে হয় সেই যোগাযোগ? একটা গ্রামের মানুষ যারা চেনে না, শুধুই কি আমি গিয়ে একটা কিছু দুদিনের জন্য মুখ দেখিয়ে আসবো বা কেউ আমাকে ওখানে দেখবে সে কারণে তো হয় না। তাহলে কেন সেই জায়গাটার মধ্যে এত সেই টানটা কোথায়? ওই যে আমরা বলি নুন খেলে গুণ গায়, তেমনি মাটিতেও যেখানে হয়তো নুন মিশে থাকে, ওই নোনা মাটিতেও হয়তো সেখানে ওই এক একজন মানুষের মধ্যে যে কৃতজ্ঞতা, যে বন্ধন, যারা ভুলে না, এইটা হয়তো একজন ডাক্তারকেও টানে। এই আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকি, সেই চিকিৎসা ব্যবস্থার কত নানাবিধ গাফিলতি, কি হয় কি না হয় আমরা সবাই জানি। সেখানে জীবন মৃত্যু প্রতি মুহূর্তেই একটা সংশয়। সেখানে এমন ঘটনাও ঘটে, আমার বন্ধু সে আমেরিকায় চলে গেছে, সবাই যে আমেরিকায় খুব আনন্দদায়ক জীবনের জন্য যায় তা না। সে যে প্রাইভেট হাসপাতালটির সঙ্গে যুক্ত ছিল তারই কথা আমি কি করে জানবো? সে বলতো এত প্রেশার, না লাগলেও পেসমেকার বসাতে বলতে বলা, না লাগলেও 26টা টেস্ট করাতে বলতে বলা, হাসপাতালকে রেভিনিউ এনে দিতে বলার এত প্রেশার, রোগীদের এক্সপ্লয়েট করার জন্য এত প্রেশার, যে নিজেকে একটা জমিদারের খাজনা আদায়কারী বলে মনে হতো। তাই এদেশে থাকতে পারলাম না, চলে গেলাম। আমেরিকাতে এই প্রেশারটা নেই। আমি তাকে দেশপ্রেমী বলবো না দেশদ্রোহী বলবো? আমি তাকে মানবপ্রেমী বলতেই হবে আমার, কারণ সে আমেরিকাতেও সে কদিন থাকতে পারবে জানি না, অন্য কোথাও যেতে হবে হয়তো এখন যা পরিস্থিতি। কিন্তু কথা হচ্ছে যে তার উপরে এই প্রেশারটা আছে, প্রত্যেকটা জায়গাতেই প্রেশার, যে এই এতটা এনে দিতে হবে। রাজনীতি থেকে আরম্ভ করে একজন লেখকের উপরেও এই প্রেশার, তার প্রকাশকের প্রেশার। আপনি দিন ফেসবুকে আপনার বই বিক্রি হচ্ছে না। আমি আগে ফেসবুকে একটু দুমদাম কথা লিখতাম, তো তারপরে আর ভালো লাগে না, এই কত কাহাতকেই লোকের সঙ্গে এইতে আমি আর লেখা বন্ধ করবা, লিখি না আর। পৃথিবী যেমন চলার চলবে, আমার দুটো কথাতেও কিছু হবে না, তাও ওই কাগজে পোস্ট এডিট লিখেই অনেক কথা শুনতে হয়, তো এই আর ফেসবুকে লিখে কি হবে। তো হঠাৎ আমার একদিন ঘুম ভাঙলো, আমি একটি একজন তরুণ প্রকাশককে আমার একটি বই দিয়েছিলাম তার প্রার্থনায়, তো আমি তাকে খুব স্নেহ করেই দিয়েছি এবং আমি বলেছি আমাকে 11 টাকা দিলেই হবে, ব্যাস ওইটা। এবার সে একদিন আমাকে বলছে যে দাদা ওইরকম একটু খুব হার্ড হিটিং কিছু, ওরকম একদম লোকে জ্বলে যাবে পড়ে, ওরকম লেখেন না আর ফেসবুকে, লিখুন না। না ওরকম আর লিখি না, ভাল লাগে না। কেন? একটু ওই যেরকম লিখলে লোকে খুব গালাগালি দেবে। ওই কয়েকদিন আগে একটা লিখেছিলেন, অনেকে খুব গালাগালি দিল আপনাকে ফেসবুকে, ভালোও বলেছে অনেকে। তাই বললাম না ওরকম আর লিখি না, একটু লিখুন না। বললাম আমি গালাগালি খেলে তোমার কি সুবিধে? বলছে আপনার বই তো এমনি সপ্তাহে 10টা বিক্রি হয়, যে সপ্তাহে খুব গালাগালি খেলেন 50টা বিক্রি করেছি। পৃথিবীতে অন্তত একটা জিনিস ভেজাল ছিল না, যে গালাগালি খেলে পরে মনে কষ্টটা হতো। এখন তাও হতে পারবে না, কারণ তখন মনে এটা কেউ ভেতর থেকে কেউ একটা প্রম্পট করে বলে যাবে যে এই যে খেলে গালাগালি, ওদিকে কিন্তু বই 10 থেকে 50, 100 থেকে 500, 5 গুণ হয়ে যাচ্ছে। অতএব আর ও তাহলে গালাগালি যারা খায় ইচ্ছে করে খায় অনেকে, বললো হ্যাঁ এটাই স্ট্র্যাটেজি, গালাগালি খাওয়া মানেই বাড়বে। ও আচ্ছা, তো কত রকমের এই জিনিস আমাদের প্রত্যেক দিনের শেখা, এবং এর মধ্যেই কোনটা বেঁচে থাকা কোনটা ভালো থাকা দুটো মিলিয়ে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা জানি না। কিন্তু তারপরও যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যা আমরা করতে চাই, এত এত মহাপুরুষ যে কথাগুলো বলে গেছেন, সব কথা অর্থহীন হয়ে যাবে, সব কথা কোনো মূল্য থাকবে না, এটাও বিশ্বাস করতে প্রাণ চায় না। নেপোলিয়ান বলেছিলেন গ্লোরি ইজ ফ্লিটিং, অবস্কিউরিটি ইজ ফর এভার। গৌরব কেবল মুহূর্তের, আর বিস্মৃতি আজীবনের বা অনন্তের। তো বিস্মৃতি যে অনন্তের জেনেও আমরা যাদের ভুলে যেতে পারলাম না, তিনি রামমোহন হোক, বিদ্যাসাগর হোক, বঙ্কিমচন্দ্র হোক, শরৎচন্দ্র হোক, রবীন্দ্রনাথ হোক, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী মা হন, যাদের আমরা ভুলে যেতে পারলাম না, তাদের কেন ভুলতে পারলাম না? তাদের মনে রেখে কি আমাদের ভালো থাকাটা বাড়ে? ভুলে যাওয়াটাইতেই তো এখন
সবাই যা দেখছি চারদিকে ভুলে যাও। একদিন লোকে মনে রাখছে না, 10 দিন মনে রাখছে না, 10 বছর তো অনেক পরের কথা। তো এই 10 বছর পরও আপনারা যে এতজন মানুষ এসেছেন, আমি যে এসেছি দিদির কথায়, আমাদের তো ডাক্তার মৈত্র বুকে স্টেথোস্কোপ ধরবেন না একবার, তাহলে আমরা এসেছি কেন? তার কারণ আমরা কিন্তু সব সময় ভুলে গিয়ে ভালো থাকতে চাই না, বা ভুলে গিয়ে বেঁচে থাকতেও চাই না, কারণ ওই ভুলে যাওয়াটাই মৃত্যুর সমান। কখনো কখনো ভুলে যাওয়াও জরুরি। যা দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, সেটাও সত্যি, কিন্তু আরো বেশি করে সত্যি মনে রাখাটা। মিলান কুন্দেরার একটা বিখ্যাত কথা আছে যে মনে রাখার এই যে লড়াই, সেটা হচ্ছে ক্ষমতার বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার লড়াই। The struggle of memory is the struggle of man against power. এই ক্ষমতার বিরুদ্ধে আমাদের যে বেঁচে থাকার লড়াই, সেটা কিন্তু স্মৃতি নির্মাণ করেন। আর এখানে দাঁড়িয়ে অনেকেই আমরা মনে করি যে আমার যদি হাতে ক্ষমতা থাকতো, কিন্তু সত্যি করে ভেবে দেখবেন তো আমরা কি ক্ষমতাই চাই? আমরা কিন্তু ক্ষমতা চাই না, আমরা শক্তি চাই। শক্তি আর ক্ষমতা কিন্তু এক নয়। একটা লোক, সে 2000 কোটি টাকার মালিক, সে রাত্রে খায় একটা রুটি, তাও আবার গ্লুটেন ফ্রি আটার, এবং 12টা ওষুধ। আর একজন মানুষ, সে 6টা রুটি খায়, সকালবেলা 50 বছর 60 বছর বয়সেও হয়তো ফুটবল কোচিং করায়, সে গোটা মাঠটা 6 বার পাক দিতে পারে 60 বছর বয়সেও। তো আমার তো মনে হয় দ্বিতীয় জীবনটা অনেক অনেক কাম্য, যেখানে আমার শক্তি আছে, আমার ক্ষমতা নেই। কারণ ক্ষমতা দিয়ে খারাপ ছাড়া ভালো কিছু করা যায় না। ক্ষমতা দিয়ে কথা কিছু হবেই। আমার এক বন্ধু এটা নিয়ে রিসার্চ করেছে যে এখন গড়ে যে কোনো নাটক বা যে কোনো ইতে যে কতবার মানুষের ফোন আসে, তো কত একটা 283 না 382 কত একটা এসেছে। তো আমরা প্রতি মুহূর্তেই, ওই যে বললাম যে আমাকে ও লগ আউট করে না, উনি এখানে ভেতরেই আছেন, লগ ইনই করে আছেন। তো কথা হচ্ছে যে না, তো প্রতিটা মুহূর্তেই আমাকে অনেকে বলেন, আমি একটা সময় দেশ পত্রিকায়, কয়েকজন হয়তো পাঠক এতে জানবেন, অনেক আমার দীর্ঘ কবিতা বেরোতো, বেরিয়েওছে 2006 থেকে 10-11। তো কেউ কেউ বলেন যে এখন আর বেরোয় না, তারা শুনতে চান, তাদের মধ্যে কেউ কেউ শুনতে চান যে আর বেরোচ্ছে না। কিন্তু কথাটা তা নয়, কথাটা হচ্ছে আমি আর লিখতেই পারছি না, কেউই লিখতে পারছে না। তার কারণ এই যে যখন দীর্ঘ কবিতাগুলো লেখা হতো, সে রবীন্দ্রনাথই লিখুন বা আমার মতো অপাংতেও কেউ লিখুক, তখন যেটা হতো 4 দিন 5 দিন 6 দিন, এটা আমি 2004-05 সালের কথা বলছি, তখন আমার 27-28 বছর বয়স, আমার মোবাইল বন্ধ থাকতো, কিছুই আসতো যেত না তাতে। আজ থেকে 20 বছর আগেও এই স্বাধীনতাটা আমাদের ছিল। কিন্তু এখন আমরা একটা সময় এসে দাঁড়িয়েছি, আমার যে এখন ফোন বন্ধ, এই 1 ঘন্টা পরে আমি যখন ফোনটা খুলবো, 12টা মিস কল এবং 30টা মেসেজ, এবং যদি 8 ঘন্টা ফোনটা বন্ধ থাকে, তাহলে লোকে ধরে নেবে আমি হসপিটালাইজড হয়েছি। তাহলে একটা কপাল কুণ্ডলা কি করে লেখা হবে? একজন ডাক্তার অপারেশনটা করবেন কি করে? একটা জটিল অপারেশন 4 ঘন্টা, মানে 4 ঘন্টা তিনি ফোনে আনঅ্যাভেইলেবল। কেউ থানায় গিয়ে কেউ মিসিং ডায়েরি না করে দেয় যে ডাক্তারবাবু 4 ঘন্টা আনঅ্যাভেইলেবল, তিনি হয়তো অপারেশনটা করছেন 4 ঘন্টা ধরে। তো একজন লেখক, তিনি যদি একটা লেখার ভেতর ঢুকে যেতে না পারেন, কিন্তু আপনি ভাবুন তো, আমরা যে প্রফেশনে আছি, যে 1 মাস আপনার মোবাইল ফোনটি বন্ধ, কেউ আপনাকে মোবাইল ফোনে পাচ্ছে না, আপনি একটি ঐতিহাসিক উপন্যাস লিখছেন এবং আপনি তার মধ্যে ঢুকে গেছেন, 2000 চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে উপন্যাস লিখছেন, কিন্তু আপনি চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে উপন্যাস লিখছেন আর আপনার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, এইখানে বাজার কলকাতায় 30% রিবেট দিচ্ছে। আপনি চন্দ্রগুপ্ত মৌর্য থেকে বাজার কলকাতা, এই এত বড় রেঞ্জ তো মানুষের থাকা সম্ভব নয়। সেই জন্য লেখাও সেরকমই হচ্ছে। কারণ সেই যে জায়গাটা, যে আমি 24/7 কানেক্টেড নই, আমি 24/7 কানেক্টেড নই, এই যে জায়গাটা, এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে দরকার আগে আমাদের ভালো থাকার জন্য, যে আমাদের পৃথিবী কিছুক্ষণের জন্য আমাদের ভুলে থাকবে, এবং আমাদের ভুলে থাকলে তার বিরাট কিছু ক্ষতি হবে না। আমরা নিজেদের মতো করে নিজেরা বাঁচতে পারবো। রবীন্দ্রনাথ যেখানে বলেছিলেন, আমি চাই নে চাই নে চাই নে এত গন্ধরসের বিপুল আয়োজন,
এই গন্ধরসের বিপুল আয়োজন থেকে বেরিয়ে কাজ চলে যাওয়ার মতো বাড়ি, গাড়িও হতে পারে, 1 কোটি টাকার না হলেও 10 লাখ টাকার গাড়ি হতে পারে, কাজ, একটা কিছু চলা, এবং তার বাইরে একটু সময়, যে সময়টা আমি পড়বো, যে সময়টা আমি ধ্যান করব, যে সময়টা আমি হয়তো ইচ্ছে করলে কোনোদিন টিভিও দেখতে পারি, বা যে সময়টা আমি আঁকবো, এই জীবনটা মনে হয় আমরা সবাই চাই, কিন্তু সবাই চাইলেও আমরা পাই না। সবাই এখন বিশেষ করে যে যুগে আমরা এসেছি, যেখানে মানুষকে বলা হচ্ছে যে তুমি আরো 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা পরিশ্রম করো, এবং বাকি যে সময়টুকু থাকবে সেই সময়টুকু তুমি ওই উদ্দাম একটা প্রমোদে ভাসিয়ে দাও, যে তুমি আর যাই করো না কেন তুমি চিন্তা করো না। এই চিন্তা না করে যে বেঁচে থাকা, সেটাকেই বোধহয় আমরা ওই লকড আউট হয়ে বেঁচে থাকা বলতে পারি, বা টিকে থাকা বলতে পারি। আর এর বিপ্রতীপে ডাক্তার মৈত্রের কথাও যা শুনছিলাম, বা ওর মতো মানুষ, বা আরো অনেককে যাদের আমরা দেখি চারপাশে, তারা আমাদের যে ভাবনার কথা শিখিয়েছেন, যে চিন্তার কথা শিখিয়েছেন, যে প্রতি মুহূর্তে লগড ইন থাকা মানে কিন্তু প্রতি মুহূর্তে অ্যাভেলেবল থাকা নয়। প্রতি মুহূর্তে আমাকে না সোশ্যাল মিডিয়াতে, না ভার্চুয়ালি, না রিয়েলি আমাকে অ্যাভেলেবল থাকতে হবে সেটা নয়, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি লগড ইন থাকবো, আমি সম্পৃক্ত থাকব। এই সম্পৃক্ত থাকার লড়াইটাই, এই সম্পৃক্ত থাকার চেষ্টাটাই মানুষের কাছে মানবতার দাবি। এরিক মারিয়া রিমার্কের একটা খুব সুন্দর উক্তি আছে, যে ওই ফ্রান্সের নোটরডাম ওই গির্জার সামনে, আইফেল টাওয়ারের সামনে, যে মানুষ এমন এমন স্থাপত্য তৈরি করেছে যে স্থাপত্যের দিকে হাঁ করে তাকিয়ে আধবেলা চলে যায়, কিন্তু মানুষ এখনো সেই মন্ত্র বা সেই ফর্মুলা আবিষ্কার করতে পারেনি যেখানে সে খেলে তার পাশের বাড়ির লোকটারও পেট ভরবে। তো এই যে পৃথিবী যেখানে এসে দাঁড়িয়েছে, যেখানে খেতে না পেয়ে যারা মরে যাচ্ছে তাদের দেখে খেতে যারা পাচ্ছে তাদের আর লজ্জাটুকুও করছে না, তাদের আর লজ্জাটুকুও করছে না। আমি 2000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে এনে প্রথমেই ফেসবুকে আপলোড করছি যে তোমরা খেতে পাওনি, আজকে আমি কিন্তু এনেছি কিনে। তো খেতে যে পাচ্ছে না তার প্রতি আমি যে খেতে পাচ্ছি, এই লজ্জাটুকুই মনুষ্যত্ব। এই লজ্জাটুকুও যখন আমরা হারিয়ে ফেলছি, তখন আমার মনে হয় ওই মানবতার পাশে সম্পৃক্ত থাকার জন্য ওই ভাবাটা প্র্যাকটিস করা খুব দরকার, ওই ভাবনাটা প্র্যাকটিস করা খুব দরকার। যে ভাবনাটার জোরে আজকে একজন দক্ষিণেশ্বরের একবারে গ্রাম্য পুরোহিত, সে সবাইকে তার কাছে ডেকে আনতে পারতেন। তার কাছে কিছু ছিল না, তার কাছে টাকাও ছিল না, তার কাছে ধন দৌলত কিছু ছিল না, কিন্তু তার কথার যে জাদু, সময় কিন্তু রবে না মা, কেবলমাত্র কথা রবে, কথা রবে, কথা রবে মা, জগতে কলঙ্ক রবে। তো সেই কথা, সেই কথাটা কিভাবে বলবো, আর তার চেয়েও বড় যেটা, যে কথা কিভাবে শুনবো, আমার মনে হয় সেই শিক্ষাটাই আমাদের বেঁচে থাকা থেকে ভালো থাকার দিকে নিয়ে যেতে পারে। ডক্টর মৈত্রের মতো মানুষ আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছেন, সেই রাস্তাই আমরা খুঁজছি। কারণ দিনের শেষে আমরা অর্থ, যশ, প্রতিপত্তি কিছুই চাই না। দিনের শেষে আমরা চাই একটা স্পর্শ যা ডার্মাটক্সিক নয়, একটা মস্তিষ্ক যা নিউরোটক্সিক নয়, একটি হৃদয় যা কার্ডিওটক্সিক নয়, আর পৃথিবীর সবার বেদনায় আমার বেদনাকে মিশিয়ে একটু চোখের জল যা বলাই বাহুল্য টক্সিক নয়। নমস্কার। ধন্যবাদ শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত সাবলীলভাবে উনি আমাদের কাছে তার বক্তব্য তুলে ধরলেন, এবং তার কথা ধরেই আমরা বলি, আমরা ভুলে যেতে চাই না, আমরা ভুলে যেতে পারিনি। তাই ডক্টর সুব্রত মৈত্র আজ 10 বছর পরেও আমাদের কাছে সমানভাবে বেঁচে আছেন। আমরা আজকে তার স্মৃতিতে আয়োজিত যে 10ম স্মারক বক্তৃতা তা সমাপ্ত করতে চলেছি। তার আগে একটা আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন ডক্টর সুব্রত মৈত্র মহাশয়ের সুযোগ্য পুত্র ডক্টর সৌরভ মৈত্র। ডক্টর সৌরভ মৈত্র উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে
উনি যেটা বলছিলেন বিনায়কবাবু যে অ্যাভেলেবেল হতে হয়, না হলে হয়তো মানুষ সমাজের কাছে অনেকটা আমরা মানে পিছিয়েও পড়ি। বিভিন্ন কর্মব্যস্ততা, বিভিন্ন যোগাযোগ আমাদের মাঝে তাকে আটকে রাখতে চায়। তো সব কিছুর মাঝেই স্মৃতিচারণা এবং কিছুটা ভালো থাকার চেষ্টা, বেঁচে থাকার চেষ্টা, এই নিয়ে চলবে আমাদের এই আলোচনা। আজকের মতো এইটুকুই। আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবেন ডক্টর সৌরভ মৈত্র। A very good evening to everybody. We have finally come to the end of today's event, the 10th Dr. Subroto Moitra Memorial Lecture, and it is my great honor to deliver the vote of thanks for today. Agami Nirman joins me in thanking everyone who has been involved in organizing today's event. We would like to wholeheartedly thank our speaker for today, Shri Binayak Bandyopadhyay, for his very insightful, humorous, honest and well-delivered lecture. Also, our heartfelt thanks to Dr. Suparno Pal for reminiscing Dr. Moitra and sharing some very valuable memories, which I am sure many of us can relate to over here. Our thanks to Shamiji for organizing the venue for today's event. And I'd also like to thank the effortless anchoring done by Sri Siddhartha Roy. Shourabh has done it. Oh, sorry. My apologies. Mr. Shourabh for organizing the anchoring, which has been very seamless. And also a big thank you to this august audience. Thank you for taking the time to come for today's event, which has definitely been very well delivered. Thank you. Goodbye. Namaskar. ধন্যবাদ ডক্টর সৌরভ মৈত্রকে। অভিবাদন, অভিনন্দন, শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। ডক্টর সুব্রত মৈত্র এভাবেই সকলের কাছে নাগরিক সমাজে এভাবেই বেঁচে থাকবেন, ভালো থাকবেন। উনি যেখানেই থাকুন ভালো থাকবেন, তার স্মৃতি কথা নিয়ে আমরা এগিয়ে চলব। আজ এইটুকুই। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।